আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ সুমন। তার বাড়ি ফেনী জেলার সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে। আর ঘটনাটি মূলত তারই যমজ ভাই শরীফুল ইসলাম নিকেলের সাথে ঘটেছে। তার নাম শাকিল এবং তার যমজ ভাইয়ের নাম হচ্ছে নিকেল। তো ওনারা দুই ভাই এক বোন। ঘটনাটির সময়কাল 2005 কি 6 সালের দিকে। ওনার ভাই এবং উনি মানে শাকিল এবং নিকেল এই দুজন খুব ডানপিটে ছিলেন। বেশিক্ষণ ঘরে থাকতেন না। সকাল বিকাল দুপুর সন্ধ্যা যেটাই হোক না কেন, টাইমের কোনো ঠিক ঠিকানা নেই। যখন ভালো লাগতো ঘরের বাইরে চলে যেতেন। আর ওনার যে ভাই নিকেল, তার একটি শখ ছিল, সেটি হচ্ছে বিভিন্ন ধরনের পাখি পালন করা। সে কি করত, বিভিন্ন গাছে উঠে যেত, উঠে গিয়ে বিভিন্ন পাখির বাসা থেকে পাখির ছানাগুলো নিয়ে আসতো। আর ওই ছানাগুলো পালা তার একটি শখ ছিল। একটি সময় সে আবার এগুলো ছেড়েও দিত। তো এভাবেই সে তার শখ পূরণ করত। আর ঘটনাটি যখন ঘটে তখন সময়টা ছিল শীতকাল। ঘটনাটি সূত্রপাত হয় একদিন দুপুর বেলায়। আর ওনাদের এলাকাতে পরিত্যক্ত ভুতুরে বাড়ি যেগুলো রয়েছে, মানে অনেকদিন পড়ে আছে, কেউ থাকে না, পুরাতন জমিদার বাড়ি গোছের এমন যে বাড়িগুলো, স্থানীয়ভাবে সেই বাড়িগুলোকে ছা বাড়ি বলা হয়। তো ওনাদের গ্রামে এমন একটি পরিত্যক্ত বাড়ি ছিল। আর ওই বাড়ির পেছনে অনেক বড় একটি চর ছিল। অনেকেই ওখানে চাষাবাদ করত। তো ঘটনাটির যেদিন সূত্রপাত হয় সেদিন দুপুরবেলা উনি বাড়িতেই ছিলেন, মানে শাকিল ভাই বাড়িতেই ছিলেন। আর ওনার ভাই নিকেল সে ওই দিন দুপুর বেলায় ওই দিকটাতে গিয়েছিল। ওই পরিত্যক্ত বাড়ির বেশ খানিকটা এগিয়ে গেলে, মানে ওই বাড়ি থেকে বেশ খানিকটা এগিয়ে গেলে ওই দুই ভাইয়েরই এক বন্ধুর বাসা ছিল। তো ওকে ডাকার জন্য গিয়েছিল। আর ঘটনাটি যখন ঘটে তখন কিন্তু দুই ভাইয়ের বয়সই 12-13 বছর এরকম। তো সেদিন কোনো কারণে ওই বন্ধুটি, যেই বন্ধুর বাড়িতে ওই নিকেল গিয়েছিল, সে বাড়িতে ছিল না। আর ওই বন্ধুর কাছে মোবাইল ফোনও ছিল না, যার কারণে যোগাযোগ করে যেতে পারেনি। তো আত্মীয় বাড়িতে গিয়েছিল মূলত তার ওই বন্ধু। আর যেহেতু তার সাথে দেখা হয়নি, সে তখন কি করে, যে সে যে রাস্তা দিয়ে গিয়েছিল তখন কিন্তু ওই রাস্তাতে যাওয়ার সময় ওই পরিত্যক্ত বাড়ির কাছ দিয়ে যায়নি, কিন্তু ফেরত আসার সময় ওই পরিত্যক্ত বাড়ির ওইখান দিয়ে সে ফিরছিল। তো ওই পরিত্যক্ত বাড়ির পেছন দিকে একটি ছোটখাটো বাগান ছিল। যখন ওই বাগানের পাশ দিয়ে নিকেল আসছিল তখন সে দেখতে পায় যে স্বাভাবিক সাইজ থেকেও কিছুটা বড়, খুব বেশি বড় না, কিছুটা বড়, একদম ধবধবে সাদা দুটো বিড়াল ঝগড়া করছে। মারামারি করছে না, ওই যে আমরা অনেক সময় দেখি দুটো বিড়াল মুখোমুখি আক্রমণাত্মক ভাব থাকে, এমন একটা। তখন এই নিকেল সে চিন্তা করে যে এই দুটো বিড়ালের ঝগড়া থামিয়ে দেই, একটাকে আর একটা থেকে দূরে পাঠিয়ে দেই। এই চিন্তা করে কি করে, দুটো ইট নিয়ে, ছোট ছোট দুটো ইট নিয়ে সে ওই বিড়ালের দিকে ছুঁড়ে মারে। তো এর মধ্যে একটা ইট একটি বিড়ালের গায়ে লেগে যায় এবং ইটের আঘাত খাওয়ার পর দুটো বিড়ালই ওখান থেকে দুই দিকে চলে যায়। এরপর স্বাভাবিকভাবেই নিকেল ওখান থেকে চলে আসে, কোনো সমস্যা হয়নি। কিন্তু বাড়িতে যখন ফেরত আসার পরপরই তখন নিকেল বাড়ির সবাইকে বলতে থাকে যে তার শরীর খুব খারাপ লাগছে এবং হাত পা কাঁপাকাঁপি করছে, এবং বাড়ির লোকজন দেখে আসলেই তাই। সাধারণত জ্বর আসার আগে এইরকম মনে হয় যে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। একসময় বিকাল গড়িয়ে সন্ধ্যা নামে। এরপর সত্যি সত্যি এই নিকেলের গায়ে প্রচন্ড রকমের জ্বর আসে। শুরুতে এটাকে স্বাভাবিক জ্বর মনে করা হয়, যার কারণে এই শাকিল ভাই কি করেন, তার নিজের ভাইয়ের জন্য স্বাভাবিক জ্বরের যে ওষুধগুলো রয়েছে দোকানে গিয়ে সেই ওষুধ নিয়ে আসেন এবং তাকে খাইয়েও দেন। এদিকে তার বাড়ির সদস্যরা
এই নিকেলকে গায়ে জলপট্টি দিয়ে দিচ্ছিল, কিন্তু কোনোভাবেই জ্বর কমছিল না। রাত যখন 9টা পার হয়ে গিয়েছে তখন শুরু হয় এই নিকেলের অস্বাভাবিক আচরণ। শুরুতে তার অসংলগ্ন কথাবার্তাকে জ্বরের ঘোরে যে ভুল বকছে এটা সবাই চিন্তা করেছিল আর কি, কিন্তু একটা সময় মনে হয় না, সে ভুল বকছে না। সে অদৃশ্য কিছু দেখে চিৎকার করে কান্নাকাটি করছে এবং বলতে থাকে, আম্মু আমাকে ওরা মেরে ফেলবে, ওরা আমার কাছে আসছে, আমাকে ধরে রাখো, আমাকে মানে আমাকে যেন নিতে না পারে, আমাকে ধরে রাখো, এরকম বলতে থাকে। এই বলা বলিগুলো যখন তীব্র হয়ে যায় তখন সবাই বুঝতে পারে যে আসলে না, এটা তো শুধু ভুল বকাবকির মধ্যেই সীমাবদ্ধ নয়। এভাবে মানে যেহেতু কন্টিনিউ বলে যাচ্ছিল, তার চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজনও চলে আসে যে কি হয়েছে। নিকেলের এই ধরনের আচার আচরণ দেখে প্রতিবেশী কয়েকজন বলে যে বিষয়টা কিন্তু মোটেও স্বাভাবিক মনে হচ্ছে না, নিশ্চয়ই ওর উপর খারাপ কিছু আসর করেছে। রাত তখন 10টা পার হয়ে গিয়েছে, আর গ্রামের বাড়িতে 10টা মানে কিন্তু অনেক রাত। এর মধ্যে কি হয় যে এই শাকিল ভাইয়ের খালা এবং খালাতো ভাইকে মোবাইল ফোনে খবর দেওয়া হয়, ওরাও তাড়াতাড়ি চলে আসে, ওদের বাড়ি বেশি দূরে ছিল না। তো ওনার খালাতো ভাই ওনাদের থেকে বয়সে বড়, বেশ বড় এবং খুব উঁচা লম্বা শক্ত সামর্থ্য মানুষ, তার নাম হলো রনি। তো রনিকে বলা হয় যে একে এখন কি করা যায়। তখন রনি বলে যে আমাদের পাশের গ্রামে একজন হাফেজ সাহেব আছেন, উনি একটা মসজিদ মাদ্রাসার দায়িত্বে আছেন, ওনাকে যদি এখানে নিয়ে আসা যায় তাহলে এই বিষয়টার একটা সুরাহা হতে পারে যদি আল্লাহ চান। কারণ উনি এই জিন রিলেটেড অনেক চিকিৎসা করে থাকেন এবং অনেকেই তার কাছে গিয়ে আল্লাহর রহমতে উপকার পেয়েছে। সঙ্গত কারণে সেই হুজুর, উনি একজন কোরআন হাফেজ ছিলেন, হাফেজ সাহেবের নামটা বলা যাচ্ছে না, তো ওনাকে ফোন করা হয়। ফোন করার পর উনি আসতে অপারগতা প্রকাশ করেন। কারণ হিসাবে তিনি জানান, যেহেতু তিনি এই জিন রিলেটেড ট্রিটমেন্টগুলো করে থাকেন, রাতের বেলা উনি একা বের হলে অনেক দুষ্টু জিনেরা ওনার ক্ষতি করে এবং ক্ষতি করার চেষ্টা করে। এই কারণে ওনার রাতের বেলা বের হওয়া নিষেধ। উনি বলেন যে যদি কোনোভাবে নিকেলকে তার কাছে নিয়ে আসা হয় তাহলে উনি চেষ্টা করবেন। যেহেতু আর কোনো উপায় ছিল না, তখন এই শাকিল ভাই, তার যে খালাতো ভাই রনি এবং শাকিল ভাইয়ের আম্মা, এই 3জন মিলে নিকেলকে নিয়ে যেতে থাকেন। নিকেলকে এই শাকিল ভাইয়ের যিনি চাচাতো ভাই রনি, তিনি কোলে করে রাখেন, কারণ সে হাঁটার মতো অবস্থায় ছিল না। আর ওই রনি ভাই বেশ শক্ত সামর্থ্য মানুষ, সুতরাং নিকেলকে আসলে কোলে করে রাখা ওনার জন্য কোনো ব্যাপারই ছিল না। আর খুব বেশি দূরে ছিল না সেই হুজুরের যেখানে উনি থাকতেন, একটি মাদ্রাসায় তো যাচ্ছিলেন। পথ ছিল কিন্তু একদম শুকনো। ওই রনি ভাই বলে ওঠেন যে কেন জানি এই নিকেলের শরীরটা অনেক ভারী হয়ে যাচ্ছে, উনি আর ধরে রাখতে পারছেন না। শুরুতে তিনি মনে করেছিলেন যে অনেকক্ষণ ধরে রেখেছেন, এই জন্য হয়তোবা সে ভারী হয়ে যাচ্ছে, কিন্তু আসলেই তা নয়। মনে হচ্ছে তার ওজন 5-6 মণ হয়ে যাচ্ছে, এমনটা। আর ওই সময় প্রচন্ড কুয়াশা ছিল, এমনিতে ওই সময় শীতকাল ছিল, মানে এত কুয়াশা, মানে হঠাৎ করে নেমে আসে, মনে হচ্ছে 2 হাত দূরের কোনো কিছু তখন দেখা যাচ্ছে না, এমন কুয়াশা। নর্মালি এত কুয়াশা কিন্তু পড়ে না, হ্যাঁ কুয়াশা পড়তে পারে, কিছুটা দূরে পর্যন্ত তো দেখা যাবে, কিন্তু এত কুয়াশা ওনারা কখনোই দেখেননি। তো ওনারা যখন তারপরও চেষ্টা করে এগিয়ে যাচ্ছিলেন, একটি কবরস্থানের পাশে চলে আসেন, ওই কবরস্থানটা পার হয়েই যেতে হবে। তখন ওই নিকেলের শরীরে নাকি প্রায় 3-4 জন মানুষের শক্তি চলে আসে। এমনিতে তো তার বডি ভারী হয়ে গিয়েছিল, তখন 3-4 জন মানুষের শক্তি চলে আসে। সে এমন ভাবে ওই রনি ভাইয়ের হাত চেপে ধরেছিল, তো রনি ভাইয়ের নাকি মনে হচ্ছিল যে তার হাত ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আর যখন হাত চেপে ধরেছে, উনি আর ওই নিকেলকে মানে ধরে রাখতে পারেননি, উনি তাকে ওই কোলে নেওয়া অবস্থাতে উনি ঠাস করে পড়ে যান। উনি আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেন নিকেলকে নিয়ে, কিন্তু নিকেল কিন্তু তার হাত ছাড়ছিল না এবং প্রচন্ড জোরে চেপে ধরেছে এবং প্রচন্ড ব্যথা লাগছিল তার। এত কিছু করার মধ্য দিয়েও
অনেক কষ্টে তাকে সেই হুজুরের কাছে নিয়ে যেতে সক্ষম হন। তো হুজুর উনি নিকেলকে খুব ভালো করে দেখেন। দেখার পর তিনি বুঝতে পারেন যে তার উপর সত্যি সত্যি খুব শক্তিশালী কোনো জিন আছর করেছে। তো উনি নিকেলকে সামনে বসিয়ে নির্দিষ্ট কিছু রিচুয়ালের মাধ্যমে সেই জিনদেরকে হাজির করেন। মূলত 2টি জিন ছিল সেখানে। ওই জিনগুলো বলে যে এরা নিজেরা নিজেদের মতো করে খেলা করছিল। এরা তো ওই নিকেলের সামনে আসেনি, তাকে তো ভয়ও দেখায়নি, কিন্তু ও কেন অযথা ইট ছুঁড়ে মারল, এবং ওদের একজনকে যখন ইট ছুঁড়ে মারে, 2জনকে মেরেছিল, একজনের গায়ে লেগেছিল একটা ইট, সে আহত হয়েছে। সুতরাং এর প্রতিশোধ না নিয়ে তারা যাবে না। যদি এমন হতো যে ওরা তাকে বিরক্ত করতে এসেছে, এই কারণে সে বাঁচার জন্য তাকে আঘাত করছে, সেই বিষয়টা ভিন্ন হতো। কিন্তু ওরা তো তার কাছে যায়নি, তারা তো ছিল জঙ্গলের মধ্যে। কেন অযাচিত ভাবে তাদের কর্মকাণ্ডে হস্তক্ষেপ করা হলো? এটা ছিল তাদের ক্ষোভ। যাই হোক, হুজুর তাদেরকে অনেক রিকোয়েস্ট করেন। রিকোয়েস্ট করার পর মানে এই নিকেলের পক্ষ থেকে বারবার তাদের কাছে ক্ষমা চান। মূলত এই 2টো জিন শক্তিশালী হলেও তারা খারাপ জিন ছিল না। তারা যেতে রাজি হয়, কিন্তু বলা হয় যে যেহেতু তাদের শরীরে আঘাত করা হয়েছে, একটা কাফফারা দিতে হবে। সেটা হলো তাদের শরীরের যেহেতু তারা একদম সাদা ধবধবে বিড়ালের বেশে ছিল, এই জন্য 2টো সাদা মোরগ কিনতে হবে। কেনার পরে এই 2টো মোরগ কোনো এতিমখানায় এতিম বাচ্চাদের দান করে দিতে হবে। তারা সেটা খাবে। যদি এই কাজটি করতে পারে তাহলে তারা ওকে ছেড়ে চলে যাবে, আর ওকে ডিস্টার্ব করবে না। তো রাজি হয় তারা, এবং পরের দিনই গ্রামের বিভিন্ন জায়গায় খোঁজ লাগিয়ে 2টো সাদা মোরগ তারা পায়। এই সাদা মোরগ 2টি স্থানীয় একটি এতিমখানায় তারা দিয়ে আসে, এবং ওই দিনই তারা এই মোরগ 2টি জবেহ করে এবং বাচ্চাদেরকে খাইয়ে দেয়। এরপরেই নিকেল আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে, এবং এরপরে ওর সাথে আর কোনো ঘটনা ঘটেনি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি একটু পরিচয় দিই কারণ অনেক লিসেনার্স নতুন নতুন এসেছে। আমার নাম ডক্টর আলী। তো আজকে যে ঘটনাটা নিয়ে আসছি, এই ঘটনাটা 100% সত্য এবং যার প্রমাণ রয়েছে এখনো, এটা প্রমাণ চাইলে তিনি দিতে পারবেন, এই কথা তিনি আমাকে বলেছেন। সাইফুল ভাইয়ের ঘটনায় যাচ্ছি। আমি দেখি যেতে যেতে উনি বলেছেন যে উনি তখন মাজেদ ভাইয়ের বাড়ির দিকে রওনা দিচ্ছেন, এবং তিনি বলেছেন যে তিনি যেতে যেতে যাওয়ার সময় তার 2 পাশের গাছগুলোর উপর অসংখ্য বানরের ছোটাছুটি তিনি দেখতে পান। আর জীবনে এই সব এলাকায় একটা বানর দেখেন তিনি, আজ দেখে যে যাকে বানর এটা কিভাবে সম্ভব এই রাস্তা দিয়ে। আর কিছুক্ষণ পরে দেখে একটা বানরের হাতের মধ্যে কিছু একটা আছে যেটা দিয়ে সে ঢিল মারবে, এবং সবাই মিলে হাতের মধ্যে কিছু একটা নিয়েছে। তো তার শরীরে যদি সেসব ঢিলগুলো আসে তাহলে রাস্তায় তার সমাধি হয়ে যাবে। তিনি শরীর বন্ধ করে নেয়, কিন্তু অবাক করার বিষয় হয় যে তিনি তার দিকে কেউ একটা ঢিলও মারেনি। হঠাৎ করে তার দুর্গন্ধের সাগরে তিনি ডুবে যাচ্ছে, এরকম অবস্থা। এতটাই দুর্গন্ধ যে তিনি ভাষায় প্রকাশ করতে পারছিলেন না, তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। দুর্গন্ধে টিকতে না পেরে মাঠের রাস্তা ধরে তিনি হাঁটা শুরু করেন। মাঠের মধ্যে দিয়ে কিছু দূর যেতেই তিনি দেখেন একদল শিয়াল আর একদল কুকুর সামনাসামনি দাঁড়িয়ে আছে। মনে হয় এখনই তাদের মধ্যে লড়াই শুরু হবে। আর অবাক করা কাণ্ড, তিনি জানতেন কুকুর দেখলে শিয়াল সবসময় পালিয়ে যেত, আজ কুকুরের সামনে শিয়াল দাঁড়িয়ে আছে। এবং আরো একটা অবাক করা কাণ্ড, তিনি নিজেকে কিছুতেই বুঝাতে পারছিলেন না যে এটা কি হচ্ছে তার সামনে। কুকুরের দলের ভিতরে একটা শিয়াল আর শিয়ালের দলের ভিতরে একটা কুকুর। তিনি কিছুই বুঝতে পারছেন না, কিছুই হিসাব মিলাতে পারছিলেন না। তার সামনে কি হচ্ছে তিনি বুঝছেন না, তার মাথার উপর দিয়ে যাচ্ছে সবকিছু। হঠাৎ তিনি দেখেন একটা কুকুর আর শিয়ালের দল দুইটাই তার দিকে তাকিয়ে আছে। কুকুরের দলটা তার দিকে তেড়ে আসছে এবং তাকে আক্রমণাত্মক ভাব নিয়ে। সেটা দেখে শিয়ালের দলটা কুকুরের দলকে আক্রমণ করে বসে এবং আক্রমণ শুরু করে দেয়। এটা দেখে তিনি একটা ভোঁদড় দেয়। তিনি চিন্তা করতেন যা হওয়ার হবে আমি দৌড় দিই। দৌড়তে দৌড়তে তিনি একটা সময় দেখেন যে একটা কুকুর তার পেছনে দৌড়ে আসছে, এবং দৌড়ানোর এক পর্যায়ে একজন মুরব্বী তার সামনে এসে দাঁড়ায় এবং তিনি থমকে যায়। তিনি দেখেন যে পেছনে কুকুরটা দাঁড়িয়ে যায়, এবং মুরব্বী তার হাতে থাকা একটা লাঠি নিয়ে কুকুরটাকে তাড়া করে একটা সময় গায়েব করে দেয়।
তখন ওই মুরব্বী হঠাৎ করে বলে ওঠেন, রক্ষক আসছে ভক্ষক হতে নাকি? তো মুরব্বী অনেক সুন্দর সুঠাম দেহের অধিকারী ছিল এবং এদিকে মাঝে মাঝে আসতো। এই মুরব্বীকে তিনি কখনো দেখেননি, কারণ মাজেদ ভাইয়ের বাসা তো তার রেগুলার যাওয়া আসা ছিল। তো মুরব্বী তার দিকে তাকিয়ে বলেন, ভালো ধানের ভেতর যেমন চিটা থাকে, এটাও ঠিক এটার মতোই। সে সময় মুরব্বী তাকে বলছে, যেগুলো বলছিল তার মাথায় আসলে কিছুই ঢুকছিল না, মাথার উপর দিয়ে যাচ্ছিল, আর তার ভয়ে তার কলিজা শুকিয়ে যাচ্ছে এবং দৌড়াতে দৌড়াতে বেশ গলাও শুকিয়ে গেছে। তো তখন মুরব্বী বলে, যাও, এখন আর এত কিছু বোঝার দরকার নাই, আস্তে আস্তে সব বুঝতে পারবা, এখান থেকে চলে যাও, সাবধানে যাও, আর সামনে কিন্তু বিপদ আছে, আল্লাহর উপর ভরসা রেখে এগোতে থেকো, আল্লাহকে স্মরণ করো। তো এই বিজয় সকাল থেকে যা দেখছিল সেগুলো দেখে তার ভয়ে এমনিতেই কলিজা শুকিয়ে গেছে, আবার এইখানে মুরব্বীর কথা শুনে তার নারী বুড়ি হজম হবার মতো অবস্থা উপক্রম। তখন আকাশের দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, কোন বিপদে জানি পড়ছি। কিন্তু এটাই সত্যি। এবং যেহেতু তিনি ছোট ছিল, এই বিষয়ে তার কোনো ধারণা ছিল না, এই বয়সে তো বয়স কম ছিল, হঠাৎ এমন সব জিনিসের সম্মুখীন তিনি হচ্ছেন, তিনি আসলে কখনো স্বপ্নে এসব জিনিস দেখেননি। তো মনে মনে তিনি চিন্তা করছেন, আল্লাহ যা কপালে রাখছে তাই হবে। তো তিনি মুরব্বীকে সালাম দিয়ে সোজা মাজেদ ভাইয়ের বাড়ির দিকে হাঁটা শুরু করে। তো ক্ষেতের রাস্তা শেষ করে মেইন রোডের মাত্র উঠেছে, তখন তিনি দেখেন মুসিবত আরেকটার সামনে। কোনো ঝর্ণায় বাতাস নেই, কিছু গাছের ডালপালাগুলো সব উপরে নুয়ে আছে। তিনি আর কোনো রাস্তা না পেয়ে তিনি আলেম জিনগুলাকে ডাকে, এবং আলেম জিনগুলো তার ডাকে সাড়া দিচ্ছে না। তখন তিনি না পেরে পিশাচ জিনগুলাকে ডাকে, এবং পিশাচ জিনগুলো ডাকার সাথে সাথে চলে আসে। তখন তাদেরকে বলে, কি হচ্ছে শোলেব, আমাকে একটু বলেন তো, বলো তো এগুলা কি হচ্ছে। তখন পিশাচগুলো বলে যে, মানে কথা তার বের হচ্ছিল না, পিশাচ কথা শুনে পিশাচগুলো বলে যে এখানে দুই জিনের লড়াই হচ্ছে, এবং এই লড়াইয়ের মাঝখানে আপনাকে বাধা দিচ্ছে যাতে আপনি যেতে না পারেন, এবং আপনার প্রতিটি কদমে কদমে বিপদ আছে। তখন তার সাথে থাকা পিশাচগুলো বলে যে, আপনি এক কাজ করেন, আপনি আপনাদের আজানটা দেন, আজান দিতে সামনে এগিয়ে যান। তো তিনি চিন্তা করে, এর মধ্যে যদি আজান দিয়ে আগাতে থাকে তো মানুষ তো পাগল ভাববে, এবং তিনি চারদিকে তাকিয়ে দেখেন যে মানুষ নাই, আশেপাশে কোনো মানুষ নাই। তখন তার মাথায় চিন্তা আসে যে আগে মাজেদ ভাইয়ের বাড়িতে যেতে হবে, তারপর যা হবে তা দেখা যাবে। তখন তিনি আজান দেওয়া শুরু করে। একবার আজান দিতেই তিনি দেখেন গাছগুলো আবার আগের মতো সোজা হয়ে দাঁড়িয়ে গেছে মাটির উপরে। গাছগুলো মাটি থেকে উঠে যাওয়ার পর তিনি রাস্তাটা একদম পরিষ্কার দেখতে পাচ্ছিলেন। আয়াতুল কুরসি পড়তে পড়তে দৌড়াতে থাকেন, এবং দৌড়াতে দৌড়াতে তিনি গিয়ে সামনে একটা দোকানের সামনে থামেন। তো দোকানের লোক তাকে জিজ্ঞেস করে, আপনি এভাবে এত সকালবেলা দৌড়াচ্ছেন কেন? তো তিনি বলেন যে, নামাজ পড়ে একটু হাঁটতে বেরিয়েছিলাম, তখন কিছু কুকুর আমাকে তাড়া করে, তাই দৌড়াচ্ছিলাম। তিনি লক্ষ্য করেন মাজেদ ভাইয়ের বাড়ির আগে পৌঁছাতে হবে, কিন্তু সেখানে পৌঁছানোর আগে একটা খাল পেরোতে হবে, তারপর গাছগাছালি ঘেরা একটা গ্রাম আছে, সেটা পেরোনোর পরেই মাজেদ ভাইয়ের বাড়ি পৌঁছানো হবে। তো খালটা তিনি পেরিয়েছেন কোনো সমস্যা ছাড়া। যেই না খালটা পেরিয়েছেন এবং গাছগাছালি ভরা সেই গ্রাম এবং জঙ্গল দেখে উঠে কয়েকটা কুকুর বের হয়ে সেই জঙ্গল থেকে বের হয়ে আসে এবং তার সামনে দাঁড়িয়ে আছে, এবং মনে হচ্ছিল তাকে ছিঁড়ে খাবে। কুকুরগুলোর চোখগুলো আগুনের শিখার মতো জ্বলজ্বল করছিল। কুকুরগুলোকে দেখে তিনি আর দৌড়ানোর সাহস পাচ্ছিলেন না। তিনি হাঁটু গেড়ে বসে পড়েন, মনে মনে চিন্তা করে থাকেন, এখন যদি তিনি কিছু না করতে পারে তাহলে তিনি আর বাড়ি ফিরতে পারবে না। তিনি ডানে তাকিয়ে দেখেন একটা মাচা, এবং মাচা থেকে একটা বাঁশ খুলে নিয়ে এসে আয়াতুল কুরসি পড়ে একটা সূরা নির্দিষ্ট কয়েকটা আয়াত পরে তিনি ফু দিয়ে কুকুরগুলোর দিকে তেড়ে যান, ওই মাচার থেকে একটা বাঁশ সরিয়ে। তখন দেখেন যে কুকুরগুলো এখন পালানো শুরু করেছে। তখন তার মনে একটু সাহস আসে। জিদের বসে তিনি একটা কুকুরকে বাঁশ দিয়ে কষে একটা বাড়িও দিয়ে ফেলেছেন। বাড়িটা খেয়ে কুকুরটা একদম ছিটকে খালের মধ্যে যেয়ে পড়ে, আর বাকি কুকুরগুলো যেদিকে পেরেছে সেদিকে পালিয়েছে। কুকুর যেটা বাড়ি খেয়েছিল সেটা খালে পড়েছে, আর সেটা খাল থেকে উঠে ল্যাংড়াতে ল্যাংড়াতে গায়েব হয়ে যায়। এক পর্যায়ে তিনি মাজেদ ভাইয়ের বাড়িতে পৌঁছায়। শেষ পর্যন্ত বাড়িতে ঢুকে তিনি মাজেদ ভাইয়ের উঠানে বসে পড়ে, এবং মাজেদ ভাইয়ের ঘর থেকে বের হয়ে বলতে থাকে যে, এই অবস্থা কেন তোমার? তখন মাজেদ ভাইকে বলে যে, আমাকে আগে একটু পানি খাওয়ান তাড়াতাড়ি। তো মাজেদ ভাই তাকে ঘরে নিয়ে যায়, পানি খাওয়ায়। পানি খাওয়া শেষ হলে তিনি জিজ্ঞেস করেন, এবার বলো কি হয়েছে? তিনি সবকিছু বলেন মাজেদ ভাইকে। তো মাজেদ ভাই তার ঘটনা শুনে পুরাই রেগে আগুন। মাজেদ ভাই তাকে জিজ্ঞেস করেন, তোমার সাথে থাকা আলেমজিনগুলো কোথায়? তুমি তাদেরকে ডাকো নাই? তো তিনি বলেন যে, সাইফুল ভাই বলেন যে, হ্যাঁ আমি ডেকেছিলাম, কিন্তু ওরা কোনো সাড়া দেয়নি। তো মাজেদ ভাই বলে যে, এখন ডাকো তো, দেখো আসে কিনা। তিনি তখন আলেমজিনগুলোকে ডাকার চেষ্টা করেন, সাথে সাথে আলেমজিন চলে আসে।
তখন সে আলেম জিনটা এসে অনেকবার চেষ্টা করে, বলে যে আমরা অনেকবার চেষ্টা করেছি আসার জন্য, কিন্তু আসতে পারিনি। আসার সময় সমস্যা হয়েছে, ঢুকতে পারিনি, তোমার কাছে আসতেই পারিনি। কিন্তু কিন্তু আমাদের সাথে জিনগুলো তোমার কাছে পাঠিয়েছিলাম। তো তিনি বলেন যে সাইফুল ভাই বলে, কই, আমি তো কাউকে পাই নাই, সারা রাস্তায় আস্তে আস্তে আমার অনেক ঝামেলা হয়েছে। তখন সে আলেম চিন্তা বলে, তুমি আসার সময় দেখেছো শয়তানদের লড়াই হচ্ছিল, অল্প সংখ্যক শয়তান ছিল, অনেকগুলো শয়তান একসাথে মারামারি করছে, ওই মুহূর্তে অল্প সংখ্যক শয়তান ছিল। তো তুমি যদি আর শয়তানদের সাথে তারাই তোমার সাথে তোমার হয়ে তারা শয়তানের সাথে লড়াই করেছে, যাতে তুমি এখানে এতটুকু পর্যন্ত আসতে পারো। তো তারা শয়তানের সাথে লড়াই করছে দেখে তুমি সুযোগ পেয়েছ, তাই তোমার সাথে তারা কথা বলার সুযোগ পায়নি, তাই তুমি বুঝতেও পারোনি তারা যে তোমার সাথে আছে। তখন সাইফুল ভাই বলেন যে আপনারা একের অপরের সাথে লড়াই করছেন কেন, আপনারা তো একই জাতি। তখন আলেম জিনটা বলে যে তোমরা যে মানুষ একজন একসাথে লড়াই করো, ঠিক তেমনি আমাদের মধ্যেও লড়াই হয়। তখন সে আলেম জিনটা তাকে বলে যে তোমাকে বাঁচানোর জন্যই, তোমাকে আসলে তুমি যাতে ঝামেলা না পড়ো সেজন্য এই পন্থা অবলম্বন করেছে, তোমার সাথে কথা না বলে তাদের সাথেই আসলে মারামারিতে লিপ্ত হয়েছে আমাদের টিমের লোকজন। তো যাই হোক, তিনি পৌঁছান আমাদের ভাইয়ের বাসায়। তো আমাদের ভাইয়ের বাসা থেকে তারা আরেক জায়গায় যাবেন। তো যেহেতু প্ল্যান ছিল, তো এই সময় আলেম জিন বলে যে তোমাকে পরে আমি সবকিছু বলবো, এখন তোমরা তাড়াতাড়ি ওই বাড়িতে যাও, ওই বাড়িতে নইলে ওই মহিলাটাকে শয়তানটা মেরে ফেলবে, যেখানে যেই প্ল্যান নিয়ে আসছো সেই প্ল্যানটা করো। তখন সাইফুল ভাই মাজেদ ভাইকে বলে যে কোথায় যেতে হবে ভাই, তাড়াতাড়ি চলেন। তখন আলেম জিনটি বলেন যে আমি থাকবো তোমাদের সাথে, তুমি সাবধানে যাও, আর তুমি আজকে এক ভয়ঙ্কর শয়তানের সামনাসামনি হবা। তখন মাজেদ ভাই বলে যে এখন চলো তাড়াতাড়ি। তো মাজেদ ভাইকে আসলে তিনি জিজ্ঞেস করেনি কোথায় যেতে হবে, বাড়িটা কোথায়। তো মাজেদ ভাই সাথে সাথে রিক্সা নেয় এবং রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে যে একটা চৌধুরী বাড়ির হাট আছে, ওইখানে যাবা কিনা। তো রিক্সাওয়ালা বলে হ্যাঁ যাবো, ভাড়া লাগবে বেশি। তখন মাজেদ ভাই বলে যে তাড়াতাড়ি রিক্সা ওঠার সময় নাই। তো তিনি এই জায়গাটার নাম শুনে চমকে ওঠেন। তো তিনি মাজেদ ভাইকে বলেন কি পোদ্দার পাড়া যাচ্ছি নাকি? তখন মাজেদ বলে হ্যাঁ ওখানে যাচ্ছি। তখন তার মনে হইতে থাকে কাল রাতে তিনি যে স্বপ্নে দেখেছেন তা আজ বাস্তব হতে চলেছে। যাই হোক, 1 ঘন্টা পর তিনি ওই হাটে পৌঁছায় এবং সেখানে মাজেদ ভাইকে কে যেন ফোন দেয়। তো তিনি বলেন যে আমরা এসেছি আপনার কাছে। তো তিনি কিছুক্ষণ অপেক্ষা করেন এবং একজন বৃদ্ধ লোক আসে তাদের কাছে। তিনি বলেন যে সাথে সাথে তাদেরকে দেখে হাওমা করে কেঁদে ওঠে। তো মাজেদ ভাইয়ের হাত ধরে বলে আমার নাতিনটাকে বাঁচান, ওর গর্ভে তো সন্তান বাচ্চা আছে। তো মাজেদ ভাই বলে আপনি থামেন, আল্লাহর উপর ভরসা রাখেন, আমাদেরকে বাড়ি নিয়ে চলেন, আমাদেরকে বাড়ি নিতে হবে, নয়তো আমরা আসলে এখানে থেকে কিছু বলতে পারবো না। তো লোকটার সাথে তারা একটা স্লুইস গেট আছে, সেটার পাশ দিয়ে তো পশ্চিম দিকে নেমে তারা তার একটা নৌকায় ওঠে। তো নৌকায় উঠে তিনি বুঝতে পারেন যে গতকালকের রাত্রের স্বপ্নের সাথে বেশ কিছু মিলে যাচ্ছে এবং পাতার বিল পদ্মার বুকে জেগে ওঠে একটা চর। তখন একটা পরিবার থাকে জীবিকা থাকিতে। তো এক পর্যায়ে আরো 20 মিনিট নৌকায় পার হয়ে ওনার বাড়িতে পৌঁছান তারা, এবং পৌঁছানোর মাত্রই তিনি সেই গন্ধটা পান, যে গন্ধটা তিনি মাখদিমকে মারার সময় পেয়েছিলেন। তিনি সাথে সাথে মাজেদ ভাইকে বলেন যে ঘটনাটা সুবিধা মনে হচ্ছে না, আমি তো সেই গন্ধটা আবার পাচ্ছি, ওই পরিবারের একজন এখানেই আছে। মাজেদ ভাই বলে কোন পরিবারের? তখন সাইফুল ভাই বলেন মাকদিমের পরিবার। তখন সাইফুল ভাই মাজেদ ভাইকে বলে আমার এখন খুব ভয় হচ্ছে, আমি জানি না কি হবে। মাজেদ ভাই বেশ চিন্তিত হয়ে পড়েন, কারণ কিসের মধ্যে পড়ে গেছে আসলে তিনি নিজেও বুঝতে পারছিলেন না। আর মাজেদ ভাই সাইফুল ভাইয়ের জন্য খুব চিন্তা করছে, না জানি কি হয়। তখন মাজেদ ভাই বলে যে তুমি যে ভয় পাচ্ছ এটা ওটাকে বুঝতে দিও না, তাহলে তোমাকে আরো বেশি ক্ষতি করার চেষ্টা করবে। তো তিনি উঠানে দাঁড়িয়েছিল, মাজেদ ভাই সেই বৃদ্ধ লোকটা তার ছেলের সাথে কথা বলছে। হঠাৎ করে ঘর থেকে একটা মেয়ে বেরিয়ে এসে সজোরে সাইফুল ভাইয়ের গালে একটা চর মেরে বসে। সেই চর মারার সাথে সাথে সাইফুল ভাই মাটিতে বসে পড়ে। থাপ্পড়টা এতটাই জোরে মেরেছিল তার দাঁতের উপরের পাটি খুলে গেছে মনে হচ্ছে। সবাই যখন মেয়েটাকে ধরে ফেলে, মাজেদ ভাই দেখেন যে সাইফুল ভাইয়ের মুখ থেকে রক্ত পড়ছে, দাঁতের সাথে গাল লেগে কেটে গেছে। তো তিনি মুখ ধরে বসেছিল। মেয়েটি চিৎকার করে বলতে থাকে তোকে যখন আবার পেয়েছি, এবার যখন তোকে পেয়েছি এবার তোকে ছাড়বো না। তো সাইফুল ভাই মাটি থেকে উঠে দাঁড়িয়ে বলে যে আমি জানি তুই ইচ্ছা করে আমাকে এখানে এনেছিস, কারণ কাল রাতে তুই আমাকে খারাপ স্বপ্ন দেখেছিলি। তো সাইফুল ভাই মাজেদ ভাইকে বলে 2টা বৃত্ত আঁকেন তো, এই মেয়েটাকে বৃত্তের ভেতর বসান। মাজেদ ভাই সাথে সাথে তাই করে। মেয়েটা লাফালাফি করছিল। মাজেদ ভাই বলেন যা করার সাবধানে করো, মেয়েটা কিন্তু গর্ভবতী। তখন বৃদ্ধ লোকটা বলে যে এখন কিন্তু ওর 7 মাস চলে।
তো তিনি সাইফুল ভাই দেখে যে মেয়েটা লাফালাফি করছে, আর কিছুক্ষণ চলতে থাকলে মেয়েটার বাচ্চাটা মারা যাবে। তখন মেয়েটার দিকে তাকিয়ে বলে যে, তুই থাম, মেয়েটাকে নিয়ে তুই এমন করছিস কেন, কি চাস বল আমাকে। তখন সেই শয়তানটা বলে যে, আমাকে চিনতে পারছিস নাকি তুই? তো সাইফুল ভাই তার দিকে তাকিয়ে থাকে। সে বলে যে, তাকিয়ে আছিস কেন? তো এদিকে তার সাইফুল ভাই প্রচন্ড দাঁতে ব্যথা, তো তিনি চুপ করেছিলেন। তো আস্তে করে তিনি বলেন, তুই কে, বোগদাদের ভাই নাকি? সে বলে হ্যাঁ। তো সাইফুল ভাই জিজ্ঞাসা, তোর নাম কি? সে বলে, আরে বাবু, তুই আমার নাম ভুলে গেলি কেমন করে? এবং শয়তানটা যে বাবু বলেছে এটা বলার সাথে সাথে তিনি বুঝে গেছেন এটা মাকদিম। তখন সাইফুল বলে, ও তুই মাকদিম? সে বলে, হ্যাঁ আমি মাকদিম। বলে, সেই দিন আসিসনি কেন তাহলে? আসলে তো তোকে জাহান্নামের টিকিট দিয়ে দিতাম। তো মাকদিম বলে, আমি আসতে পারিনি দেখি তো তুই আমার ভাইকে মেরেছিস। মাকদিম যখন কথাগুলো বলছিল তখন রাগে গড়গড় করছিল, ভয়ে আসলে সাইফুল ভাইয়ের অবস্থা খারাপ আছে। অল্প বয়সে এসব জিনিস করছে, ভয় পাওয়ারই কথা। তো মাকদিম বলে, আমি কি চাই জিজ্ঞেস করছিলি না যে এর মেয়ের পেটের বাচ্চা তোর এবং তোর ওস্তাদের জান চাই আমার, দিয়ে দে, আমি চলে যাব। তো সাইফুল বলে, এটা কি তুমি তোমার মামার বাড়ি পেয়েছ যে তুমি যা চাবা তাই পাবা, এবং গতবার তোকে আমি ছেড়ে দিয়েছি, এবার তো আমি সে ভুল করবো না। তো মাকদিম সাইফুল ভাইকে বলে, তুই আমাকে কি ছাড়বি, আমি তোদের ছাড়বো না। তো সাইফুল মাজেদ ভাইকে বলে, এখন কি করবো ওকে? এবং মাজেদ ভাই বলে, ওকে কষ্ট দাও যতক্ষণ পর্যন্ত এই মেয়ের শরীর থেকে না যায়। তো সাইফুল ভাই দোয়া পড়লে এই মেয়েটার নিজের হাত দিয়ে নিজের পেটে ঘুষি মারে। অলরেডি 2-3টা ঘুষি মেরে ফেলেছে। তো সাইফুল ভাইকে বলে, তুই যদি না থামিস তোর এই মেয়ের পেটের ভেতর থেকে এখনই বাচ্চাটা বের করে ফেলবো এবং তোর সামনে চিবিয়ে খাবো। এদিকে সাইফুল ভাইয়ের মুখের ভেতরটা বেশ ব্যথা করছিল, তিনি তখনও গালে হাত দিয়ে রেখেছে। তখন মাকদিম বলে যে, একটা থাপ্পড় খেয়ে এই অবস্থা, আর সেদিন তুই আমার ভাইয়ের দেহ টুকরো টুকরো করে আমার ভাইকে মেরে কতটা কষ্টে মেরেছিস। তো সাইফুল ভাই বলে, তোর ভাই অন্যায় করেছে তাই তোর ভাই সাজা পেয়েছে, তাতে আমার কি দোষ? তো মাকদিম বলে, আমার ছোট্ট ভাইটা ভুল করেছে তাই বলে তাকে মেরে দিবি? আরে তোরা তো মানুষের বাচ্চা, এটা মেরে ফেললি কিভাবে তুই? তো এই বলে মেয়েটাকে 2টা আছাড় দেয় সাথে সাথেই, এবং মেয়েটার ব্লিডিং শুরু হয়ে যায়। সাইফুল ভাই দোয়া পড়ছে আর আলেম জিনটাকে ডাকছে, কিন্তু কোনো সাড়া পাচ্ছে না। এমত অবস্থায় তিনি কি করবো তিনি বুঝতে পারছিলেন না। তিনি জোরে জোরে দোয়া পড়ছিল। মেয়েটা প্রস্রাব করে দেয় বৃত্তের ভেতর, এবং তিনি দোয়া পড়ছে, হঠাৎ করে পিছন থেকে একটা তালের কাছা, মানে সজোরে তালের গাছ থেকে একটা আটি এসে সজোরে তার পিঠে এসে তার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়, এবং তিনি অজ্ঞান হয়ে যান। তো সাইফুল ভাই অজ্ঞান হয়ে যায়, এবং অজ্ঞান হওয়ার সাথে সাথে অজ্ঞান হওয়ার আগে তিনি দেখেছিলেন যে মেয়েটার বৃত্তের ভেতর থেকে বের হয়ে নদীর পাড়ের দিকে দৌড় দিচ্ছিল। তখন আর সাইফুল ভাই কথা বলতে পারছিল না, এবং তিনি খালি মাজেদ ভাইকে ইশারা দিয়ে বলছিল যে মেয়েটার পেছনে যান, নইলে মেয়েটা বাঁচবে না। তো মাজেদ ভাই তার পরিবারের মেয়েটা পিছনে দৌড় দেয়, আর তিনি অজ্ঞান হয়ে জায়গায় পড়ে থাকে। এরপরে তার আর কোনো কিছু মনে ছিল না। হঠাৎ করে তার চোখ খুলে আলেম জিনের কোলের মধ্যে। এই প্রথম বাস্তবে তিনি জিনের এত কাছাকাছি। তিনি তাকে একটা ফু দেয় এবং একটা লাঠি হাতে দিয়ে বলেন যে ওদেরকে রক্ষা করো, এবং আমি তোমার পেছনে আছি, আল্লাহ আছেন। তিনি সাথে সাথে সেদিকে দৌড় দেয় এবং মেয়েটি মাজেদ ভাইয়ের পেছনে দৌড় দেয়। তিনি গিয়ে দেখে মেয়েটা একটা জায়গায় অজ্ঞান হয়ে পড়ে আছে, এবং তার পাশে একটা বাচ্চাটার মাথা ছিল না। মাজেদ ভাই পড়ে আছে আরেক পাশে অজ্ঞান হয়ে কাদার মধ্যে। ঠিক তখনই তার পাশে গিয়ে দেখে তিনি একটা অবয়ব দাঁড়িয়ে আছে। সাইফুল ভাইয়ের দিকে রাগান্বিত চোখে সাইফুল ভাই দেখে নদীর পাশের গাছপালাগুলো সব এখনই ভেঙে পড়বে। মাজেদ ভাই তখন আস্তে আস্তে মাথা উঁচু করে তার দিকে তাকিয়ে আছে। জ্ঞান ফেরার পর হঠাৎই সাইফুল ভাই কিছু শব্দ শুনতে পায় পেছন থেকে, মনে হচ্ছে শত শত মানুষ দৌড়িয়ে আসছে। মাজেদ ভাই অবাক হয়ে তাকিয়ে আছে, এবং তিনি পেছনের দিকে তাকিয়ে আছে। 3 বা 4 সেকেন্ড পরেই লোহা বাড়ি লাগে যেরকম শব্দ হয়, সারা নদীর পারে সেরকম শব্দ শোনা যাচ্ছিল। আর মাথা ছাড়া বাচ্চার লাশটা নিয়ে দাঁড়িয়ে থাকা অবয়বটা নদীতে ঝাঁপ দেয়। মেয়েটি কেঁদে ওঠে তার বাচ্চা বলে। তখন আবার পেছন থেকে আলেম জিন বলে, তাড়াতাড়ি পাশের কচুরি পানার ভেতরে দেখো, ওই মেয়ের বাচ্চা ওইখানে আছে। সাথে সাথে সাইফুল ভাই বলে, আমি তোমাকে ছাড়া যে বাচ্চাটি হয়েছিল সেটা কার বাচ্চা? আলেম জিন বলে, শয়তানটা অন্য একটা বাচ্চা মেরে নিয়ে এসে তোমাকে দেখাচ্ছে, তুমি ভয় পাচ্ছ কেন? এই মেয়েটার বাচ্চাটাকে মেরে ফেলতো, কিন্তু মাজেদ ভাইয়ের কারণে তা পারেনি, আল্লাহ ছিল সাথে। এবং
আলেম জিনকে সাইফুল ভাই বলে যে আপনাকে ডেকেছে, আপনি তখন আসলেন না কেন? তখন আলেম জিনটা বলেন যে আমার একমাত্র ছেলের দাফন দিচ্ছিলাম তখন। তখন সাইফুল ভাই অবাক হয়ে যায়, কি হয়েছে আপনার ছেলের? আলেম জিনটা বলে যে ওরা আমার ছেলেকে মেরে ফেলেছে। তখন কচুরিপানা থেকে মাজেদ ভাই সেই মেয়েটির বাচ্চাটাকে নিয়ে আসে। মাজেদ ভাই বাচ্চাটাকে নিয়ে এসে মেয়েটার কোলে দেয়, সাথে সাথে মেয়েটি তার বাচ্চাটাকে, মানে প্রিমেচার বাচ্চার সাথে সাথে মেয়েটা বের হয়ে যায় আর কি। যাই হোক, মেয়েটার হাতে দিয়ে দেয় এবং সেখান থেকে আলেম জিনটা মেয়েটার চোখে থেকে তাকিয়েছিল অনেকক্ষণ এবং বাচ্চাটিকেও আলেম জিনটা আদর করেছে, কিন্তু সেটা সে বোঝে নাই। তো যাই হোক, এটা পরে পরে ওই আলেম জিনটা চলে যায় এবং এতটুকু পর্যন্ত তিনি আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন। আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি মারুফ ইমতিয়াজ। আমার বাসা নেত্রকোনা জেলা, মোহনগঞ্জ থানা। আজ আমি আমার সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করব। ঘটনাটি 2009 সালের। তখন আমি ক্লাস 7-এ পড়ি। আমার ফ্রেন্ড ইফতি, সোনু, শুভ, মুন এবং প্রকাশ মিলে প্রতিদিন আমাদের প্রাইমারি স্কুলের ভেতরে খেলতে যেতাম। ইফতির বাসা আমাদের বাসার পাশাপাশি, মানে রাস্তার এক পাশে আমাদের বাসা, আরেক পাশে তাদের বাসা। আর মুনের বাসা একটু সামনে, মানে 6-7টা বাসা পরে মুনের বাসা। আর মুনের বাসার সাথেই শুভর বাসা, আর বাকিদের বাসা একটু দূরে দূরে। আমাদের স্কুল এবং কলেজের জীবন একসাথেই। যখন 2009 সালে আমি ক্লাস 7-এ, আমরা সবাই মিলে আমাদের প্রাইমারি স্কুলের ভেতরে ক্রিকেট খেলতাম। আমাদের প্রাইমারি স্কুল ছিল একটু সামনে ইফতিদের বাসার পরে, তার দাদুর বাসা, এর পরে স্কুল। আমরা প্রতিদিন বন্ধুরা মিলে স্কুলের ভেতরে খেলতাম। আমাদের স্কুলটা ছিল বেশ পুরনো। আর প্রাইমারি স্কুলের পরে মোহনগঞ্জ পাবলিক হাই স্কুল, আর ওই হাই স্কুল আর পরেই ছিল একটা সরকারি শ্মশান। এবং প্রাইমারি স্কুলের নাম ছিল মাইলোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবং আমাদের স্কুলের পেছনে বেশ পুরনো অনেকগুলো গাছ ছিল। তার মধ্যে একটা শিমুল গাছ এবং একটু দূরে একটা বট গাছ ছিল, যে দুটো গাছ সবচেয়ে পুরনো মনে হতো। প্রতিদিনের মতো আমরা খেলতে যাব। আমি ইফতি মিলে মনকে ডেকে নিয়ে আসি এবং শুভকে বলি বাকিদেরকে ডেকে নিয়ে আসতে। আর আমরা স্কুলের ভিতরে চলে যাই স্ট্যাম্প, ব্যাট, বল নিয়ে। সবকিছু ঠিকঠাক, বাকি বন্ধুরাও চলে এসেছে এর মধ্যে। আমরা প্রতিদিনের মতো খেলা শুরু করি। একটা সময় খেলতে খেলতে আমাদের বলটি স্কুলের পেছনে চলে যায় এবং ওইদিকে ফিল্ডিংয়ে ছিল মন। আমরা মনকে পাঠাই বল আনতে। 5-6 মিনিট হয়ে যায়, কিন্তু মনের কোনো সাড়া নেই। আমরা মনে করি মন হয়তো বল খুঁজে পাচ্ছে না। এর মধ্যে ইফতি চিৎকার দিয়ে বলে, কিরে বল পাইলি? মনের কোনো কথা বা জবাব পাচ্ছিলাম না। আমাদের স্কুলে ছিল অনেক গাছপালা দিয়ে ঢাকা, সবসময় ছায়া থাকতো এবং আমরা বিকেল বেলায় খেলতে যেতাম। এবং একটা স্কুল ছুটি হয়ে গেলে তো ভাই বুঝতেই পারেন যে কেমন নীরব হয়ে যায় সবকিছু। এরপরেও মনের কোনো সাড়া না পেয়ে আমরা সেখানে যাই, অর্থাৎ স্কুলের বিল্ডিং এর পেছনের দিকে। আমরা মনকে শিমুল গাছের নিচে বল হাতে নিয়ে বসে থাকতে দেখি এবং আমরা তখনও বুঝতে পারিনি যে আমাদের সাথে আসলে কি হতে চলছিল। মনকে ডাক দিয়ে আসার জন্য, কিন্তু মন কোনো কথা বলে না, এমনকি আমাদের দিকে ফিরেও তাকায় না, একেবারে চুপ করে বল নিয়ে বসে আছে। তখন আমি ওর হাত ধরে টান দিই ওঠানোর জন্য, কিন্তু ওকে তুলতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল যে ওকে মাটির সাথে বেঁধে রেখেছে। মনকে তোলা যাচ্ছে না দেখে আমি সবাইকে ডাক দেই। সবাই এসে অবাক হয়ে যায়। সবাই মিলে টানাটানি করে ওকে তুলি এবং ওকে তুলতেই ও চমকে ওঠে। আমরা বলি, কি হয়েছে তোর, কথা বলো না কেন? ও শুধু বলল আমাকে বাসায় যেতে হবে, তাও একটা ভিন্ন রকম স্বরে। আমার আর কোনো কথা না শুনে বাসায় চলে যাই। আমরাও পরে চলে যাই। রাত 9টার দিকে মনের বাবা আমাদের বাসায় আসে এবং জানতে চাই কি হয়েছিল আমাদের সাথে। আমি সব ঘটনা খুলে বলি তাকে। উনি আমাকে কিছু না বলে বাবাকে বলে কিছু একটা বললেন। তারপরে বাবাকে সাথে নিয়ে
সে চলে গেল এবং কিছুক্ষণ পরে বাবা বাসায় আসে এবং আমাকে বলে এখন থেকে আর খেলা যাবে না, নিষেধ করে দেয়। পরে সকালে উঠে আমি ইফতি, আমার বাবা এবং মা, ইফতির বাবা এবং মা মিলে মনের বাসায় যাই মনকে দেখতে এবং জানতে পারি মনের সাথে অদ্ভুত কিছু হয়েছে। আমি মনের কাছে যেতেই মন আমার দিকে হাত অনেক শক্ত করে ধরে বলে, তুই তো ছিলি তাই না? একটা অন্যরকম কণ্ঠে। আমি প্রচন্ড রকমের ভয় পেয়ে যাই। এর মধ্যে মনের বাবা আমাদের বড় মসজিদের হুজুরকে নিয়ে আসে এবং দোয়া পড়তে শুরু করে এবং একটা লাঠি দিয়ে মন যেখানে বসে আছে তার পাশে মাটিতে আঘাত করতে থাকে আর বলে, কে তুই, তোর নাম কি? এর মধ্যে আমাকে এবং ইফতিকে বাইরে পাঠিয়ে দেয়া হয়। পরে জানতে পারি মনের উপরে নাকি অশুভ শক্তি ভর করেছিল। বেশ কয়েকদিন পরে যখন মন স্বাভাবিক হয় এবং আমাদের সাথে খেলতে যায়, তখন জানতে পারি ও নাকি স্কুলের পেছনে যখন বল আনতে গিয়েছিল তখন নাকি একটা সাদা কাপড় পরা কেউ তার দিকে হাত ইশারা করে ডাকছিল, আর এরপরে ওর কিছুই বলতে পারছে না। আমরা সবাই এই ঘটনার পরে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, আর এর পরে আর কোনোদিন আমরা স্কুলের ভেতরে খেলতেও যাইনি। আমার পরিবারের মানুষের সাথেও আরো কিছু ঘটনা রয়ে গেছে, সময় করে একদিন সেগুলো লিখে পাঠাবো। ঘটনাটি আমাদেরকে ইমেল করেছেন মারুফ ইমতিয়াজ, নেত্রকোনা জেলা, মোহনগঞ্জ থানা থেকে। এই ঘটনাটি ওনার আপন দাদার সঙ্গে ঘটেছিল। ঘটনাটির সময়কাল বাংলাদেশের স্বাধীনতার পূর্বে। এখন কথা না বাড়িয়ে মূল ঘটনাতে চলে যাচ্ছি। ওনার দাদা, উনি পেশায় ওই সময়ে একজন ঘোড়ার গাড়ির চালক ছিলেন, মানে ঘোড়ার গাড়ির ড্রাইভার আর কি। আর ওনাদের এলাকাতে ওই সময় তো আসলে রাস্তাঘাট তখন এরকম ছিল না। তখন কিন্তু এই গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি এগুলোতেই মানুষজন আসা যাওয়া করত এবং মালামাল এক স্থান থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হতো। ওই সময় ওই এলাকাতে মারামারি, দাঙ্গা হাঙ্গামা সবসময় লেগেই নাকি থাকতো। তো এলাকাতে শত্রুতা করে একজন লোককে জবাই করে হত্যা করা হয়। যে লোককে হত্যা করা হয় উনি সন্ধ্যাবেলায় বাজার করে ফিরে আসছিলেন। ওনাকে এমন ভাবে হত্যা করা হয়েছিল যে ওনার দেহ থেকে মাথা পুরোই আলাদা করে ফেলা হয়েছিল এবং ওনার ডেড বডি পার্শ্ববর্তী একটি গম খেতে ফেলে রাখা হয়েছিল। সকালবেলা যখন ওই গম যে ক্ষেত রয়েছে সেখানকার পরিচর্যার জন্য লোকজন যায়, তারা ওই ডেড বডি আবিষ্কার করে। মাথা একদিকে, বডি আর একদিকে। চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। তখন পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ আসে। পুলিশ আসার পর ডেড বডি পোস্টমর্টেম করার জন্য শ্রীপুর নিয়ে যায়। আর লাশ কিভাবে নিয়ে যাবে? ওই সময় তো এরকম ভ্যান ছিল না, ওই গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি এগুলোই ছিল। এখন কোনো গরুর গাড়িওয়ালা ওই লাশ নিতে রাজি হচ্ছিলেন না। এখন এই যে সুমন ভাইয়ের যিনি দাদা, উনি তো ঘোড়ার গাড়ির ড্রাইভার ছিলেন। ওনাকে পুলিশে ধরে যে এই তুমি এটা নিয়ে চলো। উনি রাজি হচ্ছিলেন না যে আসলে যদি লাশ নেওয়া হয়, এরকম একটা লাশ, তাহলে তো মানুষজন খাবার দাবার আমার গাড়িতে তুলবে না, লোকজনও উঠতে চাইবে না। এটা স্বাভাবিক চিন্তা। কিন্তু গ্রামের লোকজনও খুব রিকোয়েস্ট করে যে আমরা উঠবো তোমার গাড়িতে, আমরাই তো উঠি সবসময়, সমস্যা কি? আমাদের নিয়েই তো তোমার ভয়, তা আমরা যদি তোমাকে সাহস দেই তাহলে তার ভয় পাওয়ার কোনো কারণ নেই। যেহেতু গ্রামবাসীও তাকে সাহস দিচ্ছিলেন যে তোমার কোনো ভয় নেই, তুমি লাশ নাও, আমরা এই বিষয়গুলো নিয়ে তোমাকে কোনো অভিযোগ করব না কখনোই। তো যাই হোক, সবার কাছ থেকে মানসিকভাবে সাপোর্ট পেয়ে উনি রাজি হন এবং ওনার ঘোড়ার গাড়িতে সে লাশটি নিয়ে এবং পুলিশদের সহযোগিতায় উনি চলে যান। তো লাশ পোস্টমর্টেম করতে করতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসে। সন্ধ্যার পর আবার তাকে লাশ বুঝিয়ে দেওয়া হয়। ওই লোকের যাকে হত্যা করা হয়েছিল তার কোনো আত্মীয় স্বজন সাথে আসেনি, যেহেতু ওই সুমন ভাইয়ের দাদা গ্রামের একজন খুব পরিচিত ব্যক্তি ছিলেন। তো আত্মীয় স্বজনরাই তাকে বলে যে তুমি লাশটি নিয়ে এসো,
আর ওই লোকের আসলে ওইরকম তেমন মানে পরিণত বয়স্ক আত্মীয় স্বজন আশেপাশে ছিলও না যে তার ওই লাশটার সাথে যাবে আর কি। তো যার কারণে মোটামুটি সবাই দায়িত্ব ওই সুমন ভাইয়ের দাদাকেই দিয়েছিলেন। তো উনি একাই লাশ নিয়ে গিয়েছিলেন পুলিশের সহযোগিতায়, কিন্তু পোস্টমর্টেম করার পর লাশ বুঝে নেওয়ার পর তো আর কেউ নেই। পুলিশ তো আসার সময় সাথে এসেছে, যাওয়ার সময় তো আর সাথে থাকবে না। পুলিশ তো তাদের কাজ করে শেষ করে দিয়েছে। তো সুমন ভাইয়ের দাদার কাছ থেকে টিপসই নেন যে লাশ বুঝে পেলাম। তারপরে সুমন ভাইয়ের দাদা ওই লাশটি নিয়ে আবার গ্রামের দিকে ফিরতে থাকেন। সন্ধ্যার কিছু আগে তাকে বুঝিয়ে দেওয়া হয়, এখন রাস্তাঘাট তো খারাপ, চাইলেও তো দ্রুত আসা যাবে না, ঘন্টা 2, 2.5 বা 3 ঘন্টা সময় লেগেই যাবে গ্রামে আসতে আসতে। তো আসছিলেন, তো আসতে আসতে মোটামুটি এশার আজান দিয়ে দিয়েছে। তখন এশার আজানের বেশ খানিকক্ষণ পর উনি এমন একটা জায়গায় আসেন যে আশেপাশে কোনো ঘর বাড়ি নেই। মানে ওই পথটা ওনাকে বেশ একা একাই আসতে হবে, আশেপাশে কোনো লোক পাওয়ারও কোনো সম্ভাবনা নেই। তো উনি আসতে আসতে হঠাৎ একটি জায়গায় চলে আসেন যেখানে একটি বড় গাছ ছিল। ওই গাছের নিচ দিয়ে উনি যখন ওনার ঘোড়ার গাড়িটি লাশ সমেত নিয়ে যাচ্ছিলেন, ওনার মনে হলো ওই গাছের কাছাকাছি কোনো একটা জায়গা থেকে কান্নার আওয়াজ আসছে। মনে হচ্ছে কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তো শুরুতে সুমন ভাইয়ের দাদা এটাকে মনের ভুল ভাবেন, যে হয়তোবা ভুল শুনছেন তিনি। কিন্তু উনি যখন কিছুটা পথ আরো এগিয়ে যান, হঠাৎ করে তিনি দেখেন যে সামনে সাদা কাপড় পরা একটি লোক হেঁটে যাচ্ছে, তার কাঁধে একটি বস্তা রয়েছে। ঘোড়ার গাড়ির নিচে কিন্তু হারিকেন থাকতো, উনি কিন্তু হারিকেন জ্বালিয়ে নিয়েছিলেন যখন সন্ধ্যা লেগে গিয়েছিল, বা সন্ধ্যা ভাব ভাব হয়েছিল আর কি। ওই লাশ নেয়ার সময় হারিকেন জ্বালিয়ে রেখেছিলেন। তো ওই হারিকেনের আলোতেই উনি দূরে দেখতে পাচ্ছেন যে একটি লোক সাদা কাপড় পরা, কাঁধে একটি সাদা বস্তা, এটি নিয়ে হেঁটে যাচ্ছে এবং ওই লোকটি কান্না করছে। তো তখন দাদা মনে মনে ভাবলেন, এত রাতে এই লোকটা কোথায় যায়? আশেপাশে তো কোনো বাড়িও নাই, বাজারও নাই, চারদিকে শুধু মাঠ আর মাঠ। কিছু সময় পর দাদা পেছনে তাকালে দেখতে পান ওই বৃদ্ধ লোকটা দাদার গাড়ির পেছনে বসে আছে। এটা যখন দেখে সাথে সাথে উনি ভয়ানক ভয় পান। উনি বুঝতে পারেন যে এই অপমৃত্যু যেহেতু হয়েছে এই লাশটির বা এই লোকটির, এই কারণে এই সমস্যাটি হচ্ছে। তো দাদা মনে মনে যা দোয়া কালাম জানতেন তাই পড়তে থাকলেন। একটি সময় যখন অতিবাহিত হয়, তখন দাদা খেয়াল করলেন ওই বৃদ্ধ লোকটি আর নেই, কিন্তু ওই যে লাশটি ছিল ওই লাশটি কাত হয়ে গাড়ির একদিকে চলে গেছে। তো সুমন ভাই দাদা ভাবলেন হয়তোবা গাড়ির ঝাঁকিতে লাশটি একদিক থেকে আরেক দিকে চলে গেছে। উনি আবার কি করেন, লাশটি আবার ঠিক করে দেন, মানে যেখানে থাকার দরকার ছিল সেদিকে সরিয়ে নিয়ে আসেন। কিছু সময় পর আবার সুমন ভাই দাদা ফিল করেন ওনার গাড়িটি অনেক ভারী হয়ে গেছে, মানে এতটা ভারী হয়েছে যে ঘোড়াটি ঠিক মতো গাড়িটি এগিয়ে নিয়ে যেতে পারছে না। উনি চেষ্টা করছিলেন যে ঘোড়াকে বারবার তাগাদা দিয়ে গাড়িটির সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। আর তখন রাস্তায় কাদাও ছিল না যে কাদার মধ্যে গাড়ির চাকাটা পড়ে যাবে, একদম স্বাভাবিক ছিল। তো উনি মনে মনে দোয়া দুরুদ যা জানতেন পড়তে থাকেন। এই দোয়া দুরুদ পড়তে পড়তে হঠাৎ করে আবার গাড়ির পেছন দিক থেকে সেই কান্নার আওয়াজটা কানে ভেসে আসে সুমন ভাইয়ের দাদার। এবার তিনি খেয়াল করলেন যে কান্নার আওয়াজটা আসলে অন্য কোনো লোকের নয়। ওই যে লাশটি তিনি নিয়ে আসছিলেন, যে লাশটির মাথা কেটে ফেলা হয়েছিল, ওই লাশটি উঠে বসে আছে এবং ওই লাশটি কান্না করছে। লাশটির তো মাথা কেটে ফেলা হয়েছিল, তো ডোম লাশটির মাথা সেলাই করে দিয়েছিল। লাশটি যেহেতু চাটাইয়ে মোড়ানো ছিল, ওই অবস্থাতেই উঠে বসেছিল, কিন্তু চারদিকে কিন্তু মোড়ানো ছিল এবং ওই লাশটি কান্না করছিল। এই অবস্থা দেখার পর উনি যে কি রকম ভয় পেয়েছিলেন তা তো প্রিয় লিসেনার্স আপনারা বুঝতেই পারছেন। কিন্তু উনি কিন্তু কোনোভাবেই
এই ঘোড়ার গাড়ি ফেলে যাবেন না, কারণ উনি জানতেন যদি এখন ওনার এই ঘোড়াটিকে ফেলে উনি চলে যান, এই ঘোড়াটিকে এই পিশাচ হয়তোবা মেরে ফেলবে। উনি যে সাহসিকতার কাজ করেছিলেন এটি হয়তোবা কারো পক্ষেই করাটা সম্ভব নয়। উনি এই ভয়ানক সিচুয়েশনের মধ্যেই ঘোড়ার গাড়িটি ঘুরিয়ে ফেলেন। ঘুরিয়ে বলতে ঠিক যেদিক থেকে এসেছিলেন সেদিকে ঘুরিয়ে ফেলেন এবং ঘোড়ার পিঠে চাবুক মারতে থাকেন এবং দ্রুত গতিতে ঘোড়াকে এগিয়ে নিয়ে যেতে থাকেন সেই থানার দিকে। প্রায় 2.5 ঘন্টার রাস্তা উনি 1 ঘন্টায় চলে আসেন, মানে এত দ্রুত এসেছিলেন। আর পেছন থেকে বারবার সেই কান্নার আওয়াজ ভেসে আসছিল, তার পরিচিত কণ্ঠে তাকে ডাকছিল যেন এই লাশটিকে নিয়ে যাওয়া না হয়। কিন্তু তিনি জোরে জোরে দোয়া পড়ছিলেন এবং ঘোড়ার গাড়িটি চালিয়ে থানায় নিয়ে যান। এত রাত্রে থানায় তিনি গাড়ি নিয়ে এসেছেন, থানার পুলিশরা দেখে তাকে কারণ জিজ্ঞেস করে যে এই লাশটি না সন্ধ্যার সময় তুমি নিয়ে গেলা, কেন নিয়ে আসলা? তো থানার যিনি দায়িত্বে ছিলেন তাকে তিনি সব ঘটনা খুলে বললেন। যদিও বা থানা পুলিশের কাছে এই ঘটনাগুলোর বিশ্বাসযোগ্যতা নেই, তারপরও থানার যিনি ওসি সাহেব ছিলেন তিনি খুব ভালোভাবে তার কথাগুলো শুনলেন। তিনি কোনো উত্তর দেননি যে এটা বিশ্বাসযোগ্য নয় বা বিশ্বাসযোগ্য। তিনি বললেন যে ঠিক আছে, যেহেতু ভয় পেয়েছো লাশটি এখানেই থাক, সকালবেলা তুমি ধীরে সুস্থে লাশটি নিয়ে গ্রামে চলে যেও। তো ওনাকে থানার একটি পাশে বিশ্রামের জায়গা দেয়া হয় এবং ওই লাশটি সুন্দর করে একটি জায়গায় রেখে দেওয়া হয়। সকালবেলা আবার পুলিশদের সহযোগিতায় ঘোড়ার গাড়িতে লাশ তুলে দেওয়া হয় এবং উনি খুব সুন্দরভাবেই বাড়িতে চলে আসেন। তো চলে আসার পর উনি খুব মানে যেহেতু সারা রাত উনি খাননি, দিনের বেলাতেও খাওয়া দাওয়া হয়নি, মানে আগের দিন আর কি। তো বাড়িতে এসে উনি আর এই ধরনের ভয়ঙ্কর ঘটনা খুলে বলেন না। উনি প্রথমেই ওই প্রিয় স্বজন, ওই লাশের যারা ছিলেন তাদের কাছে লাশটি বুঝিয়ে দেন এবং বাড়িতে এসে বলেন যে কি খাবার আছে তাড়াতাড়ি খাবার দাও, ক্ষুধা লাগছে। ওই সময় আবার মাছ রান্না করা হয়েছিল, তিনি মাছ খান এবং মাছ খাবার কিছুক্ষণ পরই উনি অসুস্থ হয়ে যান। তখন তার এই অসুস্থতার কারণ উনি প্রথমত ধরতে পারেননি, কিন্তু বাড়ির লোকজন জিজ্ঞেস করে কি ব্যাপার, মাছ খাওয়ার পরেই কোনো সমস্যা তো অন্য কারো হয়নি, তোমার হলো? তখন উনি বলেন যে রাত্রেবেলা ভয় পেয়েছেন। এই কথা শোনার সাথে সাথে ওনার বাড়ির সকলে বলেন যে তুমি রাত্রে ভয় পেয়েছিলে, তাহলে কেন আগে বলনি? ভয় পাওয়ার পরের পর এরকম মাছ খেতে হয় না যদি ঝাড়ফুঁক না করা হয়। এটা গ্রামের একটা বিশ্বাস আর কি। তো ওই যে উনি অসুস্থ হতে থাকলেন, ওনার শরীরে আগের মতো আর শক্তি ছিল না। ক্রমাগত উনি অসুস্থ হতেই থাকেন, শরীর দুর্বল হয়ে যেতে থাকে। ওনাকে একজন কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। তো কবিরাজ বলেন যে একটি ভয়ানক পিশাচ তার পিছনে লেগেছিল আর তাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল যাতে করে ওই লাশটি ফেলে সে চলে যায়, কিন্তু সে তো সেটা করেনি। এজন্য পিশাচটি তার উপর খুব ক্ষিপ্ত হয়েছে। তো যাই হোক, যেটি ঘটে সেটা হলো উনি ভয় পাওয়ার সাথে সাথে যেহেতু মাছ খেয়েছিলেন, এই কারণে তার শারীরিক যে সমস্যা দেখা দেয়, এরপরে ওই পিশাচের কোনো প্রভাব তার উপর ছিল না। কিন্তু উনি ওই যে ভয় পেয়েছিলেন এবং প্রথম অবস্থায় যে অসুস্থ হয়েছিলেন, এরপরে উনি আর কখনোই সুস্থ হননি। উনি এর পরেও অনেক বছর বেঁচে ছিলেন, কিন্তু সুস্থ অবস্থায় একদিনও ছিলেন না, সবসময় অসুস্থ অবস্থায় ছিলেন। এভাবেই তিনি মারা যান। তো এটি ছিল ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আমি শাকিল আহমেদ লালমনিরহাট জেলা থেকে আপনাকে ঘটনা শেয়ার করছি। আর আজকে আমি যেই ঘটনাটি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার একজন প্রতিবেশী চাচার কাছ থেকে, যার ঘটনা, তার নাম হচ্ছে হারুন মিয়া। আর এই হারুন মিয়া একজন ভ্যান চালক এবং তিনি প্রচুর পরিমাণে সাহসী একজন লোক। অনেক রাত বিরাতে উনি ভ্যান চালান। ভ্যান চালার ওনার মূল উদ্দেশ্য হচ্ছে যে বাস স্ট্যান্ড বা রেল স্ট্যান্ড থেকে মানুষ যে ওই বিভিন্ন রকমের ফল ফুল বাজারে বিক্রি করার জন্য নিয়ে আসে, তো সেই জিনিসগুলো নিয়ে উনি সাধারণত বিভিন্ন বাজারে পৌঁছে দেন। অনেক সময় তার ভ্যানে অনেক যাত্রী ওঠে, কারণ রাত্রের বেলাতে সাধারণত অটো বা রিক্সা পাওয়া যায় না। তো উনি ওনার ভ্যানেই সাধারণত এরকম যাত্রীগুলোকে তাদের গন্তব্যস্থানে পৌঁছে দেন। তো রাসেল ভাই, একদিন এই যে হারুন মিয়া আছে, এই হারুন মিয়া
গভীর রাতে বাড়ি থেকে যখন মানে রেল স্টেশনে গিয়েছিল, রেল স্টেশনের সেদিন রেলের কি জানি সমস্যা হয়েছিল, রেল আসবে না, তখন উনি মন খারাপ করে বাড়ির দিকে ফিরতেছেন। আর বাড়ির দিকে ফিরতে ফিরতে উনি হঠাৎ করে একটা 3 রাস্তার মোড়ে দেখেন 2জন বা 3জন মানুষ ওখানে বসে কান্নাকাটি করতেছেন। তখন উনি বেশ খানিকটা অবাক হয়ে যান এবং বিষয়টা ওনার কাছে খুবই খারাপ লাগে। 3জন মানুষ, ছেলে মানুষ রাস্তার মধ্যে বসে এরকম কাঁদতেছে, বিষয়টা ওনার কাছে খুব খারাপ লাগে। তখন উনি তাদের কাছে যান এবং গিয়ে বলেন, ভাই এত রাত্রে এখানে বসে কান্না করছেন, আপনাদের কি হয়েছে, কি সমস্যা আমাকে বলুন, আমার বাড়ি তো ওই পাশেই, আমি আপনাদেরকে সাহায্য করতে পারি। তখন সেই 3 জনের মধ্যে একজন বলল, ভাই আমাদের চাচা মারা গেছে, আমাদের চাচা এই যে পাশের বাড়িতেই আছে, এখন আমরা এখানে দাওয়াত খাইতে আসছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে আমরা যে আমাদের চাচার লাশটাকে বাড়ি নিয়ে যাব সেই জন্য কোনো যানবাহন পাচ্ছি না। তো এত রাত্রে কেউ যাইতেও চাচ্ছে না, লাশটাকেও বাড়ি নিয়ে যাওয়া দরকার, এজন্য আমরা এখানে বসে আছি, কিন্তু মনের দুঃখে কান্না বেরিয়ে যাচ্ছে। তখন হারুন যে ভ্যান চালক আছে উনি বলল যে, ভাই আমিও তো বাড়ি যাব, কিন্তু এত রাত্রে আমি লাশ নিয়ে যাইতে পারবো না ভাই, আমাকে মাফ করেন। তখন সেই 3 জন যে লোক সেখানে ছিল তারা 3 জনেই সেই হারুন ভাইকে খুবই করে মানে অনুরোধ বিনোরোধ করে যে, ভাই দয়া করে যদি একটু লাশটা বাড়ি পর্যন্ত নিয়ে যেয়ে দিতেন আমাদের অনেক উপকার হইতো। কিন্তু হারুন যে ছিল ও বলে যে, আমার আজকে আসলে মনটা খারাপ, আমি কোনো যাত্রী পাই নাই, সারাদিন ইনকাম হয় নাই, আমি আসলে বাড়ি চলে যাব। তখন সেই যে 3 জন লোক ছিল সেই 3 জন লোক বলে যে, আপনার তো আজকে ইনকাম হয় নাই, তো এই যে লাশটা যে আপনি নিয়ে যাবেন, এই লাশটা নিয়ে যাওয়ার বিনিময়ে আমরা আপনাকে মোটা অঙ্কের একটা টাকা দেব। যেহেতু আমাদের চাচার লাশটা কেউ নিয়ে যাইতে চাচ্ছে না, আপনি যদি নিয়ে যান আমরা এই উপকারটা আপনার করতে পারবো। যাই হোক, তখন এই যে হারুন সাহেব ছিল উনি এই টাকার লোভ দেখে উনি বলল যে, না ঠিক আছে, যাই হোক আমি আপনার চাচার লাশটা বাড়িতে নিয়ে গিয়ে দেব, কিন্তু এই যেই কথা বললেন সেটা আপনার যেন মনে থাকে, আমাকে ভালো অঙ্কের একটা টাকা দিতে হবে। তখন ওই যে ওরা 3 জন যে সেখানে ছিল তারা বলল যে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনাকে টাকা দেওয়া হবে। তো যখন সেই লাশটাকে ভ্যানের মধ্যে তুলে দেওয়া হলো, তখন হারুন মিয়া বলে, আপনাদের মধ্যে কেউ যাবেন নাকি আমার সাথে? তখন বলে যে, না ভাই আমরা কেউ যাব না, আপনি যাইতে পারবেন তো, লোকেশন দিল। তখন হারুন মিয়া ভাবে যে, না ঠিক আছে, তাহলে তো ভালোই হয়, কেউ যদি না যায় তাহলে ওজনও কম হবে, কাঁচা রাস্তা, আচ্ছা ঠিক আছে, আপনারা কেউ যাওয়ার দরকার নাই, আপনারা শুধু আমাকে টাকা দেন এবং আমি লাশটা আপনাদের বাড়িতে পৌঁছে দেব। যাই হোক, তারা 3 জনে সেই হারুনকে টাকা পয়সা দিয়ে একটা মানে যে লাশটা নিয়ে এসে তার গাড়িতে উঠায় দেন এবং তখন আনুমানিক সময় ছিল প্রায় রাত 11টা। এরপর হারুন যখন লাশটা ভ্যানে তোলার পরে তার যে মাথা যে ছিল সেই মাথার ওখানে মানে কি জানি একটা সাদা টোপলা ওই পরিবারের লোকজন দিয়েছিল। যাই হোক, সব কিছু কাজ ওকে করার পর সেই পরিবারের একজন বলে, ভাই লাশটা একটু সাবধানে নিয়ে যাবেন, কাঁচা রাস্তা তো, যেন আবার পড়ে টরে না যায়। তখন হারুন ভাই বলে যে, সমস্যা নাই, আমি অনেক ভালো চিনি এই রাস্তাটাকে, এটা আমার বাড়ির রাস্তায়, সমস্যা নাই, আপনি নিয়ে যাব। যাই হোক, তাদের কাছ থেকে বিদায় নিয়ে হারুন ভাই ভ্যান চালা শুরু করেন। চারপাশটা একদমই অন্ধকার, শুধু ভ্যানের সামনে ছোট একটা হেরিকেন বেঁধে দেওয়া আছে। তখন তো রাসেল ভাই এরকম বর্তমান সময়ের মতো অটো ভ্যান ট্যান ছিল না, শুধুমাত্র একটা হেরিকেনের জ্বালিয়ে তারা পথ দেখত। যাই হোক, হেরিকেনের আলো মিটমিট করে জ্বলছে এবং হারুন ভাই পা চালিয়ে তার ভ্যানটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। বেশ খানিকটা দূর যাওয়ার পর হঠাৎ করেই হারুন ভাই লক্ষ্য করলেন তার যে ভ্যানটা ছিল সেই ভ্যানটার পিছন থেকে কিছু একটা শব্দ আসতেছিল। শব্দটা এমন যেন কেউ ভ্যানটার যে লোহাটা আছে সেই লোহার মধ্যে আস্তে আস্তে টোকা দিচ্ছে। তো এই টোকা শুনে হারুন ভাই মনে করলো যে আসলে কাঁচা রাস্তা তো, হয়তো কোনো নাট বা কোনো স্প্রোক বা ভ্যানের কোনো একটা অংশ ছিঁড়ে গেছে হয়তো। যাই হোক, এত রাত আরও আবার পিছনে লাশ আছে, এটা নিয়ে থামার কোনো দরকার নাই।
উনি ওনার মতো চলতেই থাকলেন। চলতে চলতে একটা সময় গিয়ে উনি দেখলেন বা শুনলেন যে আবারও সেম শব্দ হচ্ছে। তখন হারুন ভাই একটু পিছন দিকে তাকালেন আর দেখলেন যে লাশটা তো আগের মতোই মানে শুয়ে আছে, সব কিছু ঠিকঠাকই মনে হচ্ছে, তাহলে শব্দটা কি আসতেছে? তখন উনি ভাবতেছেন হয়তো ওই যে ভ্যানের যে রাসেল ভাই চাকা থাকে, চাকার ভিতরে যে কি বলে এগুলা ছোট ছোট যে মানে স্প্রোকগুলো থাকে এবং আর ভিতরে ভিতরে গোল গোল কিছু যে নাট বল্টু থাকে, সেগুলো হয়তো ভেঙে গেলে সাধারণত শব্দ করে। তো হারুন ভ্যান চালক ভাবলো যে হয়তো এরকম কিছু একটা হয়েছে। যাই হোক, তিনি আর কোনো কিছুর চিন্তা না করে আবারও সেই ভ্যানটা চালিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করে। কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ করেই পিছন থেকে কেউ যেন ওনার নাম ধরে তার গলায় হুব হুব ডাকতেছে। এটা শুনে হারুন ভ্যান চালকের একদমই মাথা ঘুরে যায়। একদম কি রে, আমার কণ্ঠ ব্যবহার করে আমাকেও কেউ ডাকছে। বিষয়টা তার কাছে একদমই মানে আশ্চর্য লাগে এবং তিনি সঙ্গে সঙ্গেই ভ্যানটা থামিয়ে দিলেন এবং থামিয়ে দিয়ে পিছনে তাকালেন, দেখলেন যে সেখানে কেউ নেই এবং তার পিছনে যে লাশটা ছিল সেই লাশটা ঠিক আগের মতোই একদম নিথর দেহটা পড়ে আছে। তখন সেই হারুন ভাই তার যে ভ্যানের নিচে যে কি বলে হারিকেনটা আছে সেই হারিকেনটা নিল এবং নিয়ে আশেপাশে একটু ভালোভাবে দেখলো। হারিকেনের আলো যতটুকু যায় ততটুকুই দেখলো এবং দেখলো যে আসলে সেখানে কিছুই ছিল না। তখন তিনি আবারও ভ্যানটাকে তার জায়গা মতো বেঁধে আবারও ভ্যান চালা শুরু করলেন। কিন্তু কিছু দূর পর আবারও সেম গলায় কেউ তাকে পিছন থেকে হারুন বলে ডাকলো। এবার এই শব্দটা একদমই পরিষ্কার এবং শব্দটা মনে হচ্ছে ঠিক তার পাশে থেকে কেউ ডাকছে। এবার হারুন ভাই আরও বেশি ভয় পায়, সাথে সাথে ব্রেক করে এবং তিনি সর্বপ্রথম সেই যে মানে লাশটা আছে সেই লাশটার দিকে তাকালো এবং তার কাছে মনে হচ্ছে যেন লাশটা ভিতর থেকে কিছু একটা নড়ছে বা লাশটা আসলে কিছু বলতে চাইছে। তো এটা দেখে মানে হারুন ভাই বেশ খানিকটা অবাক হয়ে গেল এবং এক দৃষ্টিতে লাশটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার চেষ্টা করলো। আর ঠিক তখনই দেখলো যে লাশটা একটু কেমন যেন লড়ে গেল। যখনই লাশটা নড়লো তখনই মানে হারুন ভাই একদমই অবাক হয়ে গেল, দেখলো যে আসলে সমস্যাটা কি। তখন যখন আরেকটু মানে লাশটার কাছাকাছি গেল তখন দেখলো যে আসলে সেখানে কিছুই নেই, কোনো কিছুই হচ্ছে না। তখন হারুন ভাই মানে একটু চিন্তা করলো যে আসলে এত রাত্রে লাশ নিয়ে যাচ্ছি, হয়তো কোনো সমস্যা আছে। যাই হোক, এখানে আর থামাথামি করা যাবে না, লাশটাকে তার বাড়িতে পৌঁছে দিতে পারলেই তো আমার কাজ শেষ। তখন হারুন ভাই আর কোনো কিছু চিন্তা না করে সোজা ভ্যান জোরে টান দিল। কিন্তু আসলে ভাঙ্গা চাঙ্গা রাস্তা থাকার কারণে তিনি অত মানে শক্তিশালীভাবে ভ্যানটা নিয়েও যাইতে পারতেছে না। তারপর হঠাৎ করেই তাকে পিছন থেকে আবারও কেউ ডাকলো। এবার হারুন ভাই আর না থেমে তিনি তার যে আয়নাটা ছিল, মানে ভ্যানের সামনে তারা আয়না রাখছিল তখনকার যুগে, তো সেই আয়নাতে দেখলো যে তার পিছনে একজন বৃদ্ধ মানুষের মুখ এবং মুখের যে চোখ দুটো ছিল সেই চোখ দুটো একদমই বদ্ধ, ঠোঁটগুলো লড়ছে। এবং সেটা দেখে হারুন ভাই সঙ্গে সঙ্গে পিছনের দিকে তাকালেন এবং তাকাতেই উনি দেখলেন যে সেখানে কেউ নেই। এবং যখনই তিনি আবার আয়নার দিকে তাকালেন দেখলেন যে আবারও সেই মুখটা, কিন্তু এবার সেই মুখটা আবারও ঠিক কাছাকাছি এসে গেছে। আর ঠিক তখনই সেই মুখটা দিয়ে একটা কথা ভেসে আসলো, আমাকেও সাথে নিয়ে যাও। এটা শুনে হারুন ভাই আর কিছু না ভেবে ভ্যানটা একদম খুব জোরে টান দিয়ে টান দিতে শুরু করলো, আল্লাহ আল্লাহ বলতে বলতে। আর ঠিক তখনই উনি লক্ষ্য করলেন রাস্তার আশেপাশটা কেমন যেন একটা অদ্ভুত লাগতেছে।
এতদিন তিনি এই রাস্তা দিয়ে চলাচল করেন, এতবার তিনি এই রাস্তা দিয়ে গেছেন, কখনোই এরকমটা মনে হয়নি। কিন্তু আজকে তারা হঠাৎ করে কি হলো, এবং তিনি হঠাৎ করেই তার মনে একটা প্রশ্ন জাগলো, কিরে আমি কি রাস্তা ভুল করে চলে এসেছে নাকি? তার এই রাস্তাটা আজকে হঠাৎ করে এরকম লাগতেছে কেন? এবং তার কিছুক্ষণ পর তিনি একদমই মানে গাড়ি থেমে দেয়। থেমে দিয়ে উনি বোঝার চেষ্টা করে যে আসলে রাস্তাটা কি ঠিকঠাক আছে কি না। এবং যখন রাস্তার আশেপাশের গাছপালাগুলো দেখে, রাস্তার যে আশেপাশের যে মানে তার যে কিছু মানে স্যাম্বল ছিল চেনার, সেই সব কিছুই ঠিকঠাক আছে। এগুলো দেখে তিনি বেশ খানিকটা অবাক হয়ে যায় যে কিরে, এটা তো আমার চেনা রাস্তাই, তাহলে এটা কিভাবে আমার কাছে অচেনা হয়ে যাচ্ছে। যাই হোক, তিনি ভাবছেন যে আসলে এই লাশটা তোলার কারণে হয়তো তার পিছনে কোনো অবয়ব বা কোনো জিন টিন টাইপের কিছু একটা তার পিছনে লেগেছে। তো সে এবার মনে মনে এরাদা করে পিছন থেকে যতই শব্দ হোক না কেন সে থামবে না। এবং এটা এরাদা করার পরেই সে আল্লাহ আল্লাহ বলতে বলতে ভ্যান চালিয়ে সামনের দিকে যায়। কিন্তু তার থেকে 10-12 হাত যাওয়ার পরেই সে দেখতে পারে রাস্তার মাঝখানে একজন মহিলা দাঁড়িয়ে আছে। মহিলা সাদা কাপড় পরা, চুলগুলো দিয়ে মুখটা একদম ঢেকে রাখা, মনে হচ্ছে যেন ভ্যানটা তার উপর দিয়ে চালিয়ে দিলেও সে একটু চুল পরিমাণও নড়বে না। আর ঠিক তখনই হারুন ভাই তার যে ভ্যানটা ছিল সেই ভ্যানটা ব্রেক করে। ব্রেক করার পর হারুন ভাই বলল, সামনে কে? আপনি এত রাতে এই রাস্তার মধ্যে কি করছেন? কিন্তু সেই মহিলা নড়া তো দূরের কথা, কথা বলা তো দূরের কথা, সামান্য চুল পরিমাণও তার যে কথাটা গায়ে লেগেছে, তার যে কানে শুনেছেন, তার কোনো রিয়াকশন হারুন ভাই পায় না। এবং এটা দেখে মানে কোনো কথা না বলে হঠাৎ করেই ওই যে হারুন ভাইয়ের যে পিছনে যে ভ্যানটা ছিল সেই ভ্যানটার দিক থেকে কেউ একটা বলতেছিল যে ওকে দেখছিস? এটা শুনে হারুন ভাই একদমই চমকে যায় এবং সাথে সাথে কোনো কথা না বলে হারুন ভাই বলল, হ্যাঁ দেখেছি তো, কি হয়েছে? আপনি কে? আমার সঙ্গে কথা বলুন, আমার সামনে আসুন। আর ঠিক তখনই হারুন ভাই একদমই মানে নিস্তব্ধ হয়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছে, কারণ খুব সাহস নিয়ে কথাগুলো বলার পরেও কোনো যখন উত্তর আসতেছে না, তখন তো তার কাছে সত্যি ভয়ানক লাগার কথা। তখন ওই যে সামনের যে অবয়বটা ছিল, নারী অবয়ব, সেই নারী অবয়বটা বলল, তুই যেই লাশটাকে নিয়ে যাচ্ছিস সেই লাশটা আমার মেয়ের লাশ। আর এটা শুনেই হারুন ভাই সাথে সাথেই একদম ঠান্ডা হয়ে যায়, কারণ তিনি লাশটা যখন তুলেছেন তখন জিজ্ঞাসা করে নেই এটা কার লাশ, এটা কিসের লাশ। এই সব কিছু শুনে বা এই যে তার পিছনে যে লাশটা আছে এটা যে একটা মেয়ের লাশ, এটা শুনে রাসেল ভাই, ওই হারুন ভাই একদমই পাকরুদ্ধ হয়ে যান। তখন উনি শুধুমাত্র কয়েক সেকেন্ডের জন্য ওনার চোখটা বদ্ধ করেন, আর চোখটা বদ্ধ করে খুলেই উনি দেখেন যে ওনার সামনে যে মহিলাটা ছিল সেই মহিলাটা আর নেই। এবং সাথে সাথে উনি দৌড়ে ওনার যে ভ্যানটা ছিল সেই ভ্যানটার কাছে যান এবং যখন এই ভ্যানটার কাছে যান দেখেন যে লাশটা ঠিক আগের মতোই আছে, যেভাবে রাখা ছিল ঠিক সেভাবেই আছে। কিন্তু এই লাশটাকে যে উনি খুলে দেখবেন সেই খুলে দেখার সাহস ওনার হচ্ছে না। যাই হোক, উনি ভাবলেন যে কার লাশ হয় হোক, আমি শুধু লাশটা বাড়িতে পৌঁছে দিলেই তো আমার কাজ সব শেষ। তখন রাসেল ভাই কোনো কিছু না মানে বুঝে উনি সরাসরি ভ্যানের মধ্যে বসেন এবং প্যাডেল চালা শুরু করেন। কিন্তু উনি স্পষ্টভাবে বুঝতে পারছেন যে ওনার প্যাডেলে কোন যেন একটা অস্বাভাবিক একটা শক্তি কাজ করছে। উনি কোনোভাবেই সেই প্যাডেলটা ঘোরাতে পারছেন না। আর ঠিক তখনই উনি শুনতে পাচ্ছেন যে আশেপাশের কোথাও মসজিদ থেকে আজানের মতো কিছু একটা শব্দ ভেসে আসছে,
কিন্তু সেটা স্পষ্টভাবে আজান নয়, মনে হচ্ছে অনেকগুলো মানুষ একসঙ্গে ফিসফিস করে কিছু বলছে হারুন ভাইকে উদ্দেশ্য করে। আর ঠিক তখনই হারুন ভাই ভ্যান থেকে নামেন এবং নেমেই খুব জোরে দৌড় দিতে শুরু করেন। কিন্তু কয়েক পা সামনে যেতেই তার মনে হলো, কিরে, ভ্যান গাড়িতে তো একটা লাশ আছে, সেই লাশটাকে তো আমার তার পরিবারের কাছে দিয়ে আসতে হবে। যদি এই লাশটাকে আমি রেখে যাই তাহলে পরিবারের কাছে আমি কি জবাব দেব? শেষ পর্যন্ত হারুন ভাই সাহস করে আবারও তার ভ্যানের দিকে ফিরে এলো এবং লাশটার কাছে গিয়েই দেখলো কাফনের কাপড়টা উপরে কিছু যেন একটা দাগ পড়ে আছে, যেন মনে হচ্ছে লাশটা উঠে গিয়েছিল বা লাশটা কোনো কারণে কারোর সাথে কোলাকুলি করেছে, এরকম টাইপের মনে হচ্ছে তার কাছে। কারণ এই যে তার বুকটার সাইডে কিছু কাদা লেগে আছে এবং এটা দেখে লাশটা মানে এরকম কিছু দেখে হারুন ভাই একদম ভয় কাঁপতে শুরু করে। কোনো কিছু বুঝতে পারতেছে না তিনি। তখন উনি বলেন যে আসলে লাশটার সঙ্গে যা কিছুই হোক, আমার সাথে তো কিছু হচ্ছে না, আর এই লাশটাকে তো আমার বাড়ি পৌঁছে দিতে হবে। তখন কোনো কিছু চিন্তা ভাবনা না করে সেই লাশটাকে নিয়ে ভ্যান গাড়ি খুব জোরে চালা শুরু করলেন। কিন্তু উনি দেখলেন যে ওনার ভ্যানটা এবার আগের থেকেও খুব দ্রুত চলছে এবং এই যে কাঁচা রাস্তার যে ভাঙা চাঙা জায়গাগুলো ছিল, সেই ভাঙা জায়গাগুলোও তার কাছে এখন মনে হচ্ছে না, মনে হচ্ছে তিনি পাকা রাস্তায়, কোনো একটা পাকা রাস্তা দিয়ে উনি যাচ্ছেন আর কি। তো কিছু দূর যাওয়ার পর উনি হঠাৎ করেই সেখানে সেন্সলেস হয়ে যান কোনো একটা অজ্ঞাত কারণে। কিভাবে হয়েছিল বা কিসের জন্য সেন্স হারিয়ে ফেলেছেন এটা উনিও নিজেও বলতে পারেন না। যাই হোক, তারপর উনি যখন ঘুম থেকে উঠলেন বা যখন ওনার চোখ খুলল, তখন উনি দেখলেন উনি একটা বাড়ির বিছানাতে শুয়ে আছে। আর এইটা শুনে এইটা দেখে উনি বেশ খানিকটা অবাক হয়ে যান, কারণ উনি তো ভ্যান নিয়ে আসছিল, উনি তো ভ্যান নিয়ে একটা লাশ নিয়ে আসতেছিল, তাহলে উনি একটা বাড়ির মধ্যে আসলেন কিভাবে? কারণ এই যে মাঝখানে যে একটা সময় কেটে গেছে, এই সময়টা ওনার কিভাবে কাটলো এটা উনি কোনোভাবেই বুঝতে পারতেছিল না। আর ঠিক তখনই সেই বাড়ির মালিক আসে, সে বলে যে, বাবা, কি হয়েছিল তোমার সাথে? গত রাতে রাস্তার মাঝখানে ওভাবে পড়েছিল কেন? তো তখন হারুন ভাই অন্য কিছু কথা জিজ্ঞাসা না করে সরাসরি বলেন, ভাই, আমার ভ্যানটা ঠিক আছে তো? তখন সেই বাড়িওয়ালা বলেন যে, ভাই, আপনার ভ্যান ঠিকঠাক আছে, কিন্তু গত রাতে কি হয়েছে আপনি আমাকে বলুন। তখন হারুন ভাই সম্পূর্ণ ঘটনাটা সেই লোককে খুলে বলেন। আর এই লোকটা এই সমস্ত ঘটনা শুনেই বলে, আফসোস, এই রাস্তাটা এখনো ঠিক হয়নি। তখন হারুন ভাই ওনার কাছ থেকে জানতে চান, আসলে চাচা, এখানে সমস্যাটা কি হয়েছিল, একটু বলুন তো। তখন সেই লোক বলা শুরু করে, এই গ্রামের খুবই একজন ভালো মেয়ে ছিল এবং সেই ভালো মেয়ের আরেকটা মেয়ে ছিল। তার মেয়েকে নিয়ে সে এই গ্রামেই বসবাস করত, কারণ তার স্বামী মারা গিয়েছিল অনেক দিন আগে। এই মেয়ে আর মায়ের করুণ কাহিনী হয় এক সময়। এলাকার মানুষ তাদেরকে সাহায্য করলেও একটা সময় তারা কোনো না কোনোভাবে দারিদ্র্যের মধ্যে পড়ে এই এলাকা থেকে নিখোঁজ হয়ে যায়। তারা যে কোথায় গিয়েছিল, তারা কি আদৌ বেঁচে আছে কিনা, তারা কি মরে গেছে কিনা, নাকি তারা অন্য দেশে গেছে, এই সমস্ত কিছুর কোনোটাই তারা জানে না। এবং ওই কাহিনীটার ঠিক 1 বছর পর থেকেই অনেক মানুষ অভিযোগ করে এই রাস্তায় নাকি একজন মা এবং তার যে শিশু বাচ্চা আছে, সেই বাচ্চাকে নিয়ে অনেক রকমের ভয়ানক ঘটনাই তারা কিন্তু দেখে। কিন্তু কখনো এটার আসল যে কে করছে বা কিভাবে হচ্ছে, এটার কোনো কুল কিনারা তারা কখনোই খোঁজেনি বা খোঁজার চেষ্টাও করেনি, শুধুমাত্র মানুষদেরকে সাহায্য করেই গেছে। কিন্তু কোনো কারণে হারুন ভাই সেখানে ফেসে গেছে আর কি। তখন সেই মুরব্বি বলে, বাবা, আমাদের গ্রামের একজন হুজুর আছে, সেই হুজুরের কাছ থেকে যাওয়ার সময় তুমি একটা তাবিজ নিয়ে যাইও।
এরপর রাসেল ভাই, সেই যে হারুন ভাই আছে, সেই হারুন ভাই সরাসরি সেই এলাকার যে ইমাম ছিল সেই ইমামের কাছে যায় এবং ইমাম সাহেবকে ঘটনা সম্পূর্ণটা বললে তো ইমাম সাহেব বলে যে আচ্ছা ঠিক আছে, আমি একটা তাবিজ দিচ্ছি, এই তাবিজটা চুবিয়ে 3 দিন পানি খাবেন এবং পরবর্তী সময় এই তাবিজটা কোমরে বেঁধে রাখবেন। মনে রাখবেন এই তাবিজটা আপনার জন্য সুরক্ষা কবচ। তো রাসেল ভাই এই ঘটনার পর অনেক দিন ধরেই ওই হারুন ভাই ভালো ছিল, কিন্তু হঠাৎ করেই তার কি যেন একটা সমস্যার কারণে তিনিও মারা যান। তো রাসেল ভাই এই ঘটনাটা আসলে আমি শুনেছিলাম, তো যদি ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই ঘটনাটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। তাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। এটি 90s তার জীবনে ঘটে যাওয়া একটি কাহিনী এবং তিনি এই জিনিসটি এক্সপিরিয়েন্স করেছিলেন তার একটি ওয়ার্ক ফিল্ডে। তিনি পেশায় একজন ডাক্তার এবং তখন তিনি 90s তিনি তখন প্রথম মেডিকেল থেকে পাশ করে বের হন এবং তিনি তার পেশায় যোগদান করেন। তো তিনি পেশায় যোগদান করার পর তার প্রথম কাজ যেটা পড়ে সেটা ছিল একটি হসপিটালে এবং এটা শহর থেকে বেশ দূরে অন্য একটি জায়গায় এবং সেই জায়গাটা বেশ গ্রাম এবং জঙ্গলা ঘেরা পাহাড়ি এলাকা। এবং সেই হাসপাতালে তিনি যখন জয়েন করেন সেখানে গিয়ে দেখেন যে জায়গাটা মূলত ট্যুরিস্ট স্পট, মানে এখানে সিজনে ট্যুরিস্টরা বেড়াতে আসে এবং বেশ যে হাসপাতালটায় তার জবটা হয় সেটা হচ্ছে বেশ পুরনো একটা হাসপাতাল। সেই হাসপাতালটা ব্রিটিশদের সময় তৈরি এবং সেখানে সবগুলো রুম এবং সবগুলোর যেই স্থাপত্য যে শৈলী সবই সেই সময়কার এবং তার কাছে বেশ লাগে, কারণ চারিপাশে বড় বড় গাছে ছাওয়া একটা হাসপাতাল, যে জায়গাটার ড্রাইভওয়ের যে ড্রাইভওয়ে যেটা আছে, লম্বা ড্রাইভওয়ে, সেখানকার পেভিংটা অনেক দূর পর্যন্ত গিয়েছে। এবং তিনি যখন সেখানে পৌঁছেছিলেন তখন বৃষ্টির সময়, বৃষ্টি হয়ে গেছে, ভিজে আছে জায়গাটা, বেশ লেগেছিল তার কাছে ড্রাইভওয়ে দিয়ে ঢুকে, কারণ পাতা পড়ে আছে চারিপাশে, অসাধারণ লাগছিল। তো তিনি এরকম ড্রাইভওয়ে দিয়ে যখন তিনি তার মূল হাসপাতালে আসলেন, ভেতরে ঢোকার পর তার কাছে কেমন জানি লাগা শুরু করলো, কারণ তার কাছে মনে হচ্ছে হাসপাতালটায় যতটুকু না মানুষ থাকার কথা তার থেকেও কম মানুষ, বেশ খা খা করছে, রোগী নেই একেবারেই। তো সেখানকার যিনি অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন তিনি তাকে নিয়ে গেলেন এবং নিয়ে তাকে সবকিছু বুঝালেন যে ম্যাম এখানে হচ্ছে এই অবস্থা, এখানে এরকম এরকম আপনার ডিউটি এতটা থেকে এতটা, আমাদের এত সংখ্যক রোগী আছে এবং যিনি সিনিয়র প্রফেসর যার কাছে আপনার রিপোর্টিং তিনি কিন্তু এখন নেই, তিনি আসবে আরো 2 সপ্তাহ পর। তো শুক্লা শুনলেন এবং তিনি বুঝলেন এবং তিনি বললেন যে আমাকে আরো একটু দেখান জায়গাটা, কারণ আমি হাসপাতালের সাথে একটু পরিচিত হতে চাই, আমার কাছে বেশ লাগছে এই জায়গাটা। যাই হোক, সে অ্যাডমিনিস্ট্রেশনের মানুষ যিনি ছিলেন সেই মহিলা তাকে নিয়ে পুরো হাসপাতালের বেশ খানিকটা অংশ তাকে দেখালেন এবং পুরো জায়গাটা বুঝালেন যে এখানে এই, এখানে সেই, এবং যেখানে তাদের মূল যে ওয়ার্ড, যেখানে নাকি মানে মানে মূল যেখানে মানুষজন থাকে আর কি, এক নাগাড়ে পাশাপাশি বেড রাখা থাকে, সেটা বেশ বড় একটা জায়গা। এবং শুক্লা দেখলেন সেই যে প্রথম যে ওয়ার্ডটা আছে যেখানে বেশ অনেক রোগী থাকার কথা, সেই জায়গাটা একদম খালি, একদম খালি, এখানে কোনো মানুষই নেই, বিছানা আছে কিন্তু মানুষ নেই, কম করে হলো 20টি বিছানা সেখানে, এবং 20টা বিছানা কিন্তু বেশ বড় একটা হাসপাতালের জন্য এবং এরকম রিমোট এলাকায়। এবং তার সাথে আরো হেঁটে গেলেন শুক্লা এবং দেখলেন যে অনেকগুলো এরকম কামরা আছে বড় বড় ওয়ার্ডের মতো, যেগুলো বন্ধ পড়ে আছে, সেগুলো তালাবদ্ধ, সেগুলোতে আসলে কিছুই নেই ভেতরে। তিনি জিজ্ঞেস করলেন যে এগুলো কিসের, বললো যে এগুলো ইমার্জেন্সি সময় ব্যবহার করার জন্য, এখন কিছু নেই। তো সেখানে তিনি আরো দেখলেন, সেই জায়গাটা পুরো ঘুরে দেখলেন এবং ঘুরে দেখে তিনি বললেন যে ঠিক আছে তাহলে আমি আজকে যাই। বলে আচ্ছা ঠিক আছে। তো শুক্লা হাসপাতাল থেকে চলে এলেন এবং এমন একটা ব্যাপার যে তিনি যখন হাসপাতাল ছেড়ে বেরোচ্ছেন তার কাছে কেন জানি মনে হচ্ছিল যে পুরো হাসপাতাল কম্পাউন্ডটা তাকে ডাকছে, তাকে মানে বেরোতে দিতে চাচ্ছে না সেখান থেকে। ব্যাপারটা তার কাছে একটু অন্যরকম লাগলো যে একটা হাসপাতাল এটা এরকম কেন হবে, মনে হচ্ছে যে একটা জীবন্ত হাসপাতাল, এই হাসপাতালেরই প্রাণ আছে। যাই হোক, শুক্লা ওখান থেকে চলে আসলেন এবং তার বাসাটা বেশি দূরে ছিলেন না, কাছাকাছি।
তো সেই দিন পার করে পরদিন তিনি যখন আসলেন হাসপাতালে, ওই দিন তিনি জয়েন করতে এসছেন এবং তিনি তার মোটামুটি সবকিছু রেডি করে তার যেখানে তার বসার কথা কামরা সেখানে গেলেন এবং তার সাথে ওই দিন আয়া ছিল এবং আয়া তাকে বলল যে ম্যাম, এখানে কিন্তু রোগী একদম আসেই না বলা চলে, আমাদের এখানে খুবই কম রোগী। এবং তিনি জিজ্ঞেস করলেন কেন কম রোগী, মানে কি এখানকার মানুষকে অসুস্থ হয় না? তো বললেন যে হ্যাঁ, অসুস্থ হয়, আসলে অসুস্থ হলেও তারা চেষ্টা করে যে হাসপাতালে না আসতে। বলে কেন? বলে যে এই জায়গাটা খুব কাছাকাছি, এই হাসপাতালটা এই এলাকার মধ্যে মানে বেশ কাছাকাছি, বেশ মানুষের কাছে অ্যাক্সেসিবল, মানুষ কিন্তু সহজেই আসতে পারে। তো মানুষ এড়িয়ে চলে এই কারণে এই হাসপাতালটা কিন্তু একটু ভয় পায় মানুষ। তো শুক্লা জিজ্ঞেস করলেন ভয় পাওয়ার কারণটা কি? ভয় পাওয়ার কারণ হচ্ছে যে অনেকেই মনে করে এখানে ভূত আছে। একদম সরাসরি কথাটা বললো শুক্লাকে এবং শুক্লা এটা শুনে বেশ অবাক হয়ে গেলেন। তিনি বললেন হাসপাতালে ভূত আছে? যেহেতু তিনি ডাক্তার, তার একটা জিনিস আমি খেয়াল করেছি, ডাক্তারদের মধ্যে অনেকেই আছেন যারা এই ব্যাপারগুলোতে মোটামুটি অ্যাকচুয়ালি বিশ্বাস স্থাপন করেন, অনেক ডাক্তারই আছেন। তো শুক্লাও এর ব্যতিক্রম না, তিনি মোটামুটি জিনিসটা বিশ্বাস ঠিকই করেন, কিন্তু তার কাছে একটু অবাক লাগলো যে মানুষ ভূতের ভয় হাসপাতালে আসতে চান না। জিজ্ঞেস করলেন যে ভূতের ভয় পাওয়া মানে কিরকম? বলে যে ম্যাডাম, এখানে আমাদের যে এই দোতলা দেখছেন, এই দোতলার এখানে অনেক সময় দেখা যাচ্ছে যে দৌড়াদৌড়ি করতে দেখে মানুষকে মানুষ। বলে মানে কাকে দৌড়াদৌড়ি করতে দেখে? বলে যে এইখানে আগে যারা পুরনো রোগী মারা গিয়েছে তাদের অনেককেই মানুষ দৌড়াদৌড়ি করতে দেখে এবং সেই প্রাচীন আমলের, এখনকার না, যেমন শ্বেতাঙ্গ দৌড়াদৌড়ি করতে দেখে উপরে। তো কথাগুলো শুক্লার কাছে মানে বেশ অড লাগলো। সে বললো যে আসলেই, নার্স বললো যে না, আমি দেখি নাই, বাট আমি শুনছি কথাটা। তো তখন শুক্লা বললেন যে আচ্ছা ঠিক আছে। যাই হোক, তিনি সেখানে কাজ করছেন, তার কাছে মোটামুটি বেশ ভালোই লাগছে। তার কাছে একা বসে থাকতেই বেশি এনজয় করছেন তিনি এবং তিনি যেটা বলেছেন যে তার কাছে মনে হতো যে হাসপাতালটার প্রাণ আছে। এবং তিনি আসলেই দেখলেন নেক্সট কয়েকদিনের মধ্যে তিনি তেমন কোনো রোগী সেখানে দেখছেন না। মাত্র 2-3 জন রোগী এসেছেন, এর মধ্যে কয়েকজন আছে ডায়রিয়াতে সিরিয়াস অবস্থা যাদের হয়েছে তারা এসছে এবং তিনি তাদেরকে মোটামুটি ওষুধপত্র দিলেন এবং 2-1 জন যারা অ্যাডমিট ছিলেন তাদেরকে সেই ব্যবস্থা করলেন, যেভাবে তাদেরকে ইন্টারভিনাস দিয়ে যেভাবে করা যায়। কিন্তু এছাড়া তিনি কিন্তু তেমন একটা রোগী সেখানে দেখছেন না। আর আরেকটা ব্যাপার তিনি শুনেছিলেন এর মাঝে যে হ্যাঁ, কিছু রোগী এখানে আসে যারা নাকি হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট হয়, এই ধরনের রোগীগুলো নাকি হাসপাতালে আসে, কারণ তাদের আসলে এড়িয়ে যাওয়ার উপায় থাকে না, বা কেউ কোন রকম অ্যাক্সিডেন্টে পড়ে গেছে কোথাও, বা আঘাত পেয়েছে, বা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম আসে। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে এখানে তাদের এই হাসপাতালটাতে একটা ফ্যাসিলিটিস আছে, কোল্ড স্টোরেজ, মর্গ ফ্যাসিলিটি। তো সেখানে যদি হঠাৎ কোনো এরকম অ্যাক্সিডেন্টের রোগী কোথাও অ্যাক্সিডেন্ট হয়, সেটাকে এনে এখানে রাখা হয় এবং সেটাকে পরবর্তীতে মর্গে পাঠিয়ে দেওয়া হয়। পুলিশ এসে ভেরিফাই করে তো মর্গে নিয়ে যায় সেটা। তো এই জিনিসগুলো তিনি জানলেন হাসপাতাল সম্বন্ধে মোটামুটি। তো তিনি এরকম কাজ করছেন। তো একদিন দুপুরবেলা, তখন বেশ দুপুর এবং সেই সময় বর্ষার সময় ছিল, বেশ বৃষ্টি হচ্ছে। এই সময় তার এখানে খবর আসলো যে তাদের এই গ্রাম থেকে একটা মেয়ে এসছে, মেয়েটা আত্মহত্যা করে মারা গেছে এবং সেটার তাদের যে হাসপাতালের যে মোটামুটি একটা রিপোর্ট দরকার, ডাক্তারের রিপোর্ট, সেটার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং সেটাকে দেখতে হবে এবং ওনাকে ডাক্তার শুক্লাকে ভেরিফাই করতে হবে সেটা। তো ডাক্তার শুক্লা বললেন যে ঠিক আছে, আপনারা আগে তাকে রাখেন, কোল্ড যেখানে আছে ওখানে নিয়ে রাখেন, কোল্ড স্টোরেজ বা মর্গ যেটা আছে সেখানে রাখেন, আমি এসে পরবর্তীতে ভেরিফাই করছি। সে তার নার্সকে ইনস্ট্রাকশন দিলেন যে তাকে নিয়ে যেতে একটু পরে। তিনি এর মাঝে লাঞ্চ করছিলেন, তিনি তার লাঞ্চ সারলেন। লাঞ্চ সেরে তখন অলরেডি বেলা পড়ে গেছে, বিকেল হয়ে গেছে। তো তিনি খুঁজছেন নার্সকে, কারণ তিনি চাচ্ছেন যে তার সেই ফাইল নিয়ে, এবং তার এটা খুব কঠিন কোনো ব্যাপার না তার যে এখানে ভেরিফাই করা। তিনি ইনিশিয়ালি এটা ভেরিফাই করবেন যে এটা একটা আত্মহননের কেস, তিনি জাস্ট লিখে দিবেন কাগজে এবং তারপরে এটা চলে যাবে মর্গে এবং মর্গের ডোমের রিপোর্ট অনুযায়ী সেটাতে পুলিশ যা ব্যবস্থা নেওয়ার সেটা নেবে। তো যাই হোক, তিনি বিকেল গড়িয়ে গেছে, তিনি উঠে খুঁজছেন। তার আসলে এই কাজটা করেই চলে যেতে হবে বাসায়, কারণ এরপর আর কোনো ব্যাপার নেই, সন্ধ্যা হয়ে যাবে। তার যে রোগীদের রাউন্ড ছিল দুপুরবেলা সেটা তিনি দিয়েছেন এবং রোগীও বেশি নেই। তো তিনি খুঁজছেন নার্সকে, তিনি নার্সকে আর পাচ্ছেন না। এদিকে বেলা কিন্তু গড়িয়ে যাচ্ছে, তো তার কাছে একটা টেনশন লাগা শুরু করলো
যে এটা কেমন কথা, মানে এখন যদি আমি লেট করে ফেলি, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর এইটা তো নিশ্চয়ই একটা, যেহেতু ডেড বডি পড়ে আছে, হোক সেটা কোল্ড স্টোরেজে থাক, তারপরও মানে সেটার একটা ব্যাপার আছে, সেটা যে এতক্ষণ থাকবে এরকম তো কোনো কথা না, আর সবকিছুর একটা প্রসিজার আছে। তো তিনি হেঁটে বেরোলেন তার রুম থেকে, বেরিয়ে তিনি দেখলেন পুরো করিডোর খালি, করিডোরে কেউ নেই। তারপর তিনি একা একাই হেঁটে গেলেন তাদের যে ওয়ার্ড ছিল ওয়ার্ডের দিকে। তো ওয়ার্ডে যে দেখলেন ওয়ার্ডের মধ্যে দুজন রোগী ছিল, দুজনই ঘুমাচ্ছে, আর আশেপাশে কেউ নেই। পুরো জায়গাটা খা খা করছে এবং বিকেলে অসংখ্য পাখি ডাকছে এবং পাহাড়ি এলাকা গাছগাছালিতে ভরা এবং কিছু পাখি কন্টিনিউয়াসলি ডেকে যাচ্ছে এবং সেই ডাকাগুলো নাকি মাথা ধরে যাওয়ার মতো। তিনি লিখেছেন যে তিনি যখন শহরে ছিলেন, কলকাতায় ছিলেন, এরকম পাখির ডাক তিনি কোথাও শুনেননি। তিনি মাঝে মাঝেই ভাবতেন যে এই পাখিগুলো কি, তিনি জিজ্ঞেস করবেন কাউকে, কিন্তু তিনি পরবর্তীতে আর মনে করতে পারতেন না। তো ওই সময়টাতে এই নির্জনতার মাঝে ওই পাখি ডাকছে, মানে ক্যাট 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 একটা শব্দের মতো চারিদিকে ডাকছে চারিদিকে। তো তার কাছে মানে বেশ বেশ তার নার্ভের উপর চাপ পড়লো। তিনি যদিও একজন ডাক্তার এবং তিনি শুনেছেন হাসপাতাল সম্পর্কে এবং তিনি একটু অস্বস্তি ফিল করলেন। তো তিনি এখন নার্সকে যেহেতু খুঁজে পাচ্ছেন না, ভাবলেন আমি একাই উঠে যাই। তো তিনি সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেলেন। তো দোতলায় উঠে তিনি দেখছেন যে করিডোরে একটা প্রান্ত পুরোই অন্ধকার, আর আরেকটা প্রান্ত দিয়ে চলে গেছে সারি সারি রুম, যেগুলো নাকি তালা মারা, কোনোটার মধ্যে স্টোরেজ। এবং তিনি শুনেছিলেন তাদের সেই নার্সের কাছে যে ওই দোতলার ওই অংশগুলোতেই নাকি তিনি দৌড়াদৌড়ি করার কথা শুনেছেন যে নার্সের কাছে, যে এইখানে অনেক সময় পুরনো রোগীদের দৌড়াদৌড়ি করতে দেখা যায়। তো তিনি এই জায়গাটায় এসে কেন জানি গা শিরশির করা শুরু করলো। আর তিনি যদিও একজন ডক্টর, বাট তিনি নতুন ডক্টর হয়েছেন। শি ওয়েন্ট থ্রু আ লট, কাজ যখন আপনি একজন ডাক্তার হবেন আপনাকে ইউ মাস্ট হ্যাভ টু গো থ্রু অল দিস থিংস। আপনাকে এই লাশ কাটার প্র্যাকটিস সবকিছুই করে আসতে হবে। তারপরও কেন জানি ডাক্তার শুক্লার ভয় লাগছে, কেমন গা শিশির করছে। যখন তিনি স্পেশালি দাঁড়িয়ে আছেন পুরনো একটা দালানে, যেই দালানটা ব্রিটিশ পিরিয়ডে তৈরি এবং সেখানে এই ধরনের কথা প্রচলিত আছে, যেখানে তিনি তখন তার সব মনে পড়ছে যে এখানে রোগীরা আসতে চায় না ভয়ে, রোগীরা ভয়ে আসতে চায় না। তো যাই হোক, এগুলো সব মনে পড়ছে তার। তো তিনি উঠে দেখলেন যে করিডোরে একটা প্রান্ত অন্ধকার এবং আরো অন্ধকার হয়ে যাচ্ছে। যেই জায়গাটাতে কোল্ড রুমটা আর কি, কোল্ড স্টোরেজটা যেখানে রাখা আছে, সেই জায়গাটা আরো অন্ধকার হয়ে গেছে। আর ডান দিকে হালকা আলো আসছে করিডোরে, কারণ সেখানে জানালা আছে, জানালার আলো এসে পড়ছে করিডোরটার মধ্যে। তো তিনি কিছু ভেবে তিনি হাঁটা ধরলেন। তিনি ভাবলেন যে তিনি একাই যাবেন। তার হাতে কিন্তু তিনি সেই তার যে ক্লিপবোর্ড এন্ড ফর্ম এন্ড পেন নিয়ে এসছেন এবং তার সাথে একটা ছোট্ট পেন্সিল টর্চ আছে যে তিনি দেখবেন আর কি। যাই হোক, তিনি ঢুকলেন, প্রথম রুমটাতে ঢুকলেন। ঢুকে তিনি সেখানে দেখছেন যে অন্ধকার একটা রুম, সেখানে কিন্তু আলো নেই, বেশ অন্ধকার। তিনি পেন্সিল টর্চটা জ্বেলে নিলেন হাতে। জেলে তিনি খুঁজলেন পাশে বাতির সুইচ কোথায়। খুঁজে পাচ্ছেন না, একটা সুইচ টিপ দিলেন, তিনি বাতি জ্বলে উঠলো। তো বাতিটা জ্বললো ঠিকই, কিন্তু ঠিক সেই রুমের জ্বললো না, তার পেছনের রুমে জ্বলে উঠলো। খুবই আশ্চর্য লাগলো তার কাছে যে এই বাতির সুইচটা এইখানে, কিন্তু আলো জ্বলছে পেছনে। তো সেই পেছনের আলোটা এসে এখানে পড়ছে। তো বেশ খানিকটা ডিফারেন্ট টাইপের আলো তৈরি করেছে এই রুমটাতে। পেছনের আলো মাঝখানে রুমে পড়েছে, সেটার কিছু অংশ যেয়ে পড়ছে সামনে, এবং তিনি সেটাতেই দেখছেন যে সামনে সেই কোল্ড স্টোরেজের দরজা। এবং এটা হচ্ছে কাইন্ড অফ লাইক ফ্রিজারের দরজার মতো। আপনারা জানেন বড় ফ্রিজারের যেরকম দরজা থাকে, একটা বেশ বড় দরজা থাকে, সেরকম একটা দরজা। তো তিনি হেঁটে হেঁটে সেই দরজার দিক গেলেন। তার কিন্তু বেশ অস্বস্তি লাগা শুরু করছে, ভয় লাগা শুরু করছে। তিনি একবার ভাবছেন যে আমি কি পেছনে ফিরে যাব, আমি কি চলে যাব পেছনে, মানে শুড আই লিভ। কারণ তার মনে হচ্ছে যে আমার আশাটা মনে ঠিক হয়নি, কারণ কেউ নাই। তিনি একদম মানে একাকী কোনো নিস্তব্ধ জায়গা। এবং আপনারা বুঝতে পারছেন পাহাড়ি এলাকা কিন্তু অনেক নীরব হয় এবং সেটা কিন্তু ব্যাপক এলাকা। মানে আপনারা যারা পাহাড়ি এলাকায় গিয়েছেন, এমনকি বাংলাদেশেও যারা গিয়েছেন, তারা বুঝবেন পাহাড়ি এলাকা কিন্তু ব্যাপক এবং এরকম একটা জায়গায় তিনি বেশ ভয় পাচ্ছেন এবং সেই পাখির ক্যাট 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 ডাক তিনি শুনতে পাচ্ছেন সেখানেও। তো তিনি যে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন না, আমি ঢুকবো রুমে। তো তিনি হেঁটে গেলেন, যেহেতু তার সাথে পেন পেপার সব আছে। তিনি আস্তে করে দরজাটা খুললেন। দরজাটা খোলার পর দেখলেন এই রুমটা অন্ধকার, কিন্তু তিনি বুঝতে পারছেন মানে এইখান থেকে যে হালকা আলো আসছে, সেই হালকা আলো যে পড়ছে রুমের ভেতরে। তো তিনি বুঝতে পারছেন যে সেইখানে রুমটা অন্ধকার হলেও পেছনের যে আলোটা আছে সে রুমে এসে পড়ছে এবং এক ঝলক ঠান্ডা বাতাস তার গায়ে এসে লাগলো
এক ঝলক ঠান্ডা বাতাস। মানে রেফ্রিজারেটর খুললে যে বাতাসটা আসে সেটা কিন্তু খুবই কম, কিন্তু এটা কিন্তু একটা বড় রুম, সে রুমের মধ্যে পুরো রুমটাই কিন্তু একটা ফ্রিজার, সেটার বাতাস এসে লাগলো। তো তিনি বেশ অস্বস্তি ফিল করলেন। তো পেছনের আলো এসে পড়ছে এবং তিনি সে পেছনের আলোতে বুঝতে পাচ্ছেন ঘরের মাঝখানে একটা উঁচু কিছু রাখা, সেখানে কিছু একটা আছে তিনি বুঝতে পারছেন, এবং তিনি স্পষ্ট বুঝতে পারছেন এটাই হচ্ছে সেই ডেড বডি। তিনি আর কিছু না করে তিনি আস্তে করে হাতের বাদিকে খুঁজলেন এবং তিনি বাতি পেয়ে গেলেন, সে রুমের বাতিটা জ্বেলে দিলেন। তো বাতিটা জ্বলে উঠলো। এই বাতিটা কিন্তু এটা একটা স্পটলাইটের মতো, এটা আসলে পুরো রুমটাকে আলোকিত করে না, এটা জ্বলে উঠলো জাস্ট লাইক যেই যে খাটিয়াটার উপর যে ডেড বডিটা রাখা সেখানে। এবং সেই তিনি আলোতে একটা সিন দেখলেন, দেখে তিনি কেঁপে উঠলেন কারণ তিনি দেখলেন যে সেই যে খাটিয়ার মধ্যে, মানে খাটিয়া মানে একটা বেড, একটা স্টিল কেস বেড আর কি, একটা স্টিলের বেড আর কি, সেটার উপরে একটা ডেড বডি রাখা, একটা মেয়ের ডেড বডি, তার মুখটা হা হয়ে আছে, মুখ থেকে জিভটা বেরিয়ে আছে, বেশ মানে জিভটা এরকম বেরিয়ে গেছে, মুখটা হা হওয়া। তো এই সিনটা তিনি ডাক্তার হিসাবে এই ধরনের ডেড বডি তিনি দেখেছেন, কারণ তার এই ধরনের ডেড বডির উপর কাজ করতে হয়েছে যখন তিনি স্টুডেন্ট ছিলেন। কিন্তু প্রথম এরকম একটা এনভায়রনমেন্টে এরকম নীরব নিথর, সেখানে নীরব বলবো না কারণ চারিপাশে সেই শব্দটা আছে, কিন্তু বেশ বীভৎস লাগছে শব্দটা তার কাছে। তো তিনি এটা তার কাছে বেশ ভয়ের মনে হলো। তিনি একবার এমনও ফিল করলেন যে তিনি ছুটে বেরিয়ে যাবেন রুম থেকে। তো তিনি তা না করে তিনি আস্তে আস্তে হেঁটে গেলেন, তার হাতের ফ্ল্যাশ লাইটটা ধরলেন, তিনি কাছে গেলেন, যে ডেড বডির উপর আলো ফেললেন এবং আলো পড়ে তার কাছে মুখটা আরো অন্যরকম লাগা শুরু করলো, মানে ডিফারেন্ট টাইপস অফ একটা লুক, জিভটা হা করে আছে, মানে মুখটা হা করা, জিভটা বেরিয়ে আছে। এবং তিনি খেয়াল করলেন গলার দিকে কণ্ঠনালী, সেখানে দেখলেন কালো দাগ। তিনি বুঝতে পারলেন যে এটা আসলেই একটা সুইসাইড কেস, এটা দড়ি নিয়ে মারা গেছে। তো তিনি চোখ খুলে চোখে আলো ফেলেন, যেটা কোনো প্রয়োজন ছিল না। তারপরও তিনি দেখলেন যে হ্যাঁ, আর চোখটা আলার্ট করছে না, মানে এটা মানে ইটস এ ডেড বডি। তিনি সে লাশের আরো টুকিটাকে পরীক্ষা করলেন, পায়ের আঙুল ইত্যাদি ইত্যাদি পরীক্ষা করলেন, পরে তিনি বুঝতে পারলেন এখন কিন্তু তার মধ্যে আবার সাহসটা ফিরে আসছে, তিনি মোটামুটি ব্যাপারটা অ্যাবসর্ব করে ফেলেছেন। তার কাছে আর সেরকম লাগছে না। তিনি সবকিছু নোট নিলেন, সেখানে দাঁড়িয়ে তার ফ্ল্যাশ লাইটটা রেখে পাশে নোট নিয়ে তিনি তার ফ্ল্যাশ লাইটটা আবার নিলেন, নিয়ে তিনি আবার বেরিয়ে যাচ্ছেন। তো বেরিয়ে গিয়ে তিনি আলোটা বন্ধ করে দিলেন রুমের, এবং তিনি দরজাটা বন্ধ করবেন, তিনি যে বেরিয়ে আসছেন, পেছন থেকে তিনি একটা কথা শুনলেন, কণ্ঠটা জাস্ট লাইক অন্ধকারের মধ্যে পেছন থেকে কোন নারী কণ্ঠ যদি বলে আম্মু, এরকম একটা কণ্ঠ। তার সারা শরীরের রোম সব দাঁড়িয়ে গেল, মানে সে মানে কোনো মানে করতে পারলো না, সেন্স করতে পারলো না, যে একদম স্পষ্ট তিনি শুনলেন যে বাংলায় বলছে আম্মু। এবং তিনি বেশ মানে ভয়ে, মানে তার ভেতর থেকে মনে হলো যে তার আত্মা বেরিয়ে গেছে, এত ভয় পেয়েছেন তিনি ঠিক কি করবেন ঠিক বুঝতে পারছেন না। তিনি তখন ঠিক দরজার মাঝামাঝি বসে আছেন, ঠিক খোলা দরজার মাঝামাঝি তিনি স্যাট করে বেরিয়ে আসেন রুম থেকে, দরজাটা টেনে দিলেন ভয়ে, প্রচন্ড ভয়ে, এবং তিনি হাঁটা শুরু করলেন সামনের দিকে। তিনি বেরিয়ে যাবেন, সামনে কিন্তু অন্ধকার হয়ে গেছে, এখন অন্ধকার মানে সাঁঝের অন্ধকার পড়েছে, পুরো অন্ধকার হয়ে গেছে। তিনি যখন কয়েক পা এগিয়ে চলে আসছেন এদিকে, তখন তিনি আবার শুনলেন আম্মু। এবার তিনি পিছন ফিরে তাকালেন, পিছন ফিরে তাকিয়ে দেখলেন সেই যে ডেড বডিকে তিনি রেখে এসছেন রুমের ভেতরে, সেটা ঠিক রুমের বাইরে বসে আছে। তার চুল এলোমেলো সামনের দিকে, কিন্তু তার থুতনিটা নিচের দিকে করা, এবং সেই ডাক দিয়েছে। এবং ডাক্তার যখন ফিরে তাকিয়েছেন, সেই আধো অন্ধকারে তিনি দেখলেন যে ডাক্তারের দিকে সে উঁচু উপর দিকে তাকিয়ে আছে, এরকম করে তার দিকেই তাকিয়ে আছেন। এবং তিনি প্রচন্ড রকমের ভয় একটা চিৎকার করলেন, চিৎকার করে দৌড় দিলেন সেখান থেকে। তিনি দৌড়ে যখন সিঁড়িতে আসছেন, তিনি পা পিছলে পড়েও গেলেন নিচে, এবং সিঁড়িতে পড়ে নিচে তিনি তার মাথা কেটে ফেললেন, এবং তিনি কিছু বোঝার আগে তার জ্ঞান হারালেন তিনি। এবং তিনি কতক্ষণ তিনি এরকম ছিলেন তিনি বলতে পারবেন না। তো তার জ্ঞান ফিরেছে অনেকক্ষণ পরে। তার নার্স দেখলেন যে তিনি তাকিয়ে আছেন নার্স তার দিকে, এবং তিনি তার যে কামরা সেখানে শোয়া, তার কপাল কেটে গেছে, নার্স সেখানে ব্যান্ডেজ করছে, এবং নার্স বলছে যে ম্যাম আপনি ঠিক আছেন। তখন তিনি বললেন যে
আমি ঠিক আছি, কিন্তু আমি অনেক ভয় পাইছি। তো তিনি পানি খেতে চাইলেন, জল দাও, তখন তাকে জল পানি এনে দিলেন, সেই নার্স এনে পানি দিলেন তাকে, এবং তিনি পানি খেয়ে অনেকক্ষণ তার তৃষ্ণা মিটলো না, তিনি অনেকক্ষণ বললেন যে আরো জল দাও, তারপর তাকে আরো অনেক পানি দেওয়া হলো, এবং তিনি পানি খেয়ে একসময় নার্স তাকে জিজ্ঞেস করলো যে কি হয়েছিল। তখন তিনি বললেন যে আমি এরকম এরকম ব্যাপার দেখেছি উপরে। তখন নার্স তার সাথে কথা বললো যে আসলে ম্যাম, আপনি তো আসলে যেটা দেখেছেন এটা আসলে এখানে এই ধরনের ভয়ের ব্যাপারগুলো মাঝে মাঝেই ঘটে, অনেকেই দেখে। এর আগেও অনেকে আপনার আগে ডাক্তার এসছেন যারা এখানে জব করা থেকে চলে গেছেন, এখানে হয়তো উল্টাপাল্টা কিছু জিনিস দেখে এখানে থাকেননি। আর ব্যাপারটা হচ্ছে যে আপনিও বাঙালি, আমিও বাঙালি, আর খুবই দুর্ভাগ্যের ব্যাপার, বা আপনি যদি মানে জিনিসটা ভাবেন, যেই রোগীটা এসেছিল সেটাও কিন্তু বাঙালি রোগী, এবং যে মানে যে আত্মহত্যা করেছে সেও বাঙালি। আর ওই বডিটা কিন্তু এখনো উপরেই আছে, এবং আপনাকে আমরা কিন্তু এখানে এসে আপনাকে যখন পেলাম, তারপর আপনাকে আমি আর সাথে আরেকজন ওয়ার্ড বয় মিলে নিয়ে এসেছি, সেখানে শোয়াইছি, এবং আমরা অনেক ভয় নিয়ে জাস্ট আপনার প্রতি একটা মায়া থেকে আমরা এখানে আছি। আমরা কিন্তু এখানে থাকি না, আমরা এখানে মানে এই সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমরা এখানে থাকিই না, এবং শুধু আপনার প্রতি মায়া ছিল বলেই আমরা এখানে আছি। আর এখন আপনি, আমি আর ওয়ার্ড বয় একসাথে বেরিয়ে যাব এখান থেকে, এবং ওইখানে আপনি যেহেতু গিয়েছিলেন, আপনি বললেন যে আপনি রুম লাগিয়ে দিয়েছেন, তার মানে ডেড বডি এখানে আছে, এবং কালকে সেটার ব্যবস্থা করা যাবে, আজকে আর কিছুই করার দরকার নেই। তো যাই হোক, ডাক্তার শুক্লা তখন তাদের সাথে সেখান থেকে বেরিয়ে আসলেন, এবং তার শরীর কাঁপছিল, এবং তিনি দ্বিতীয় দিন আসলে হাসপাতালে যেতেও চাচ্ছিলেন না। যেহেতু তিনি সেখানে রিপোর্ট বলেছেন, তিনি তার বাসা থেকেই খবর দিলেন হাসপাতালের মানুষকে যে সেই রিপোর্টটা কি, রিপোর্টটা দিয়ে যাতে ডেড বডিটা পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দেওয়া হয়। তো সেটা করে দেওয়া হলো, এবং তিনি অ্যাকচুয়ালি সেই তার পোস্টে ডাক্তার শুক্লা ফেরত যাননি। তিনি সেখান থেকেই আসলে সেখানে ইস্তফা দিয়ে বলেছিলেন যে আমার পথে আর এখানে কাজ করা সম্ভব না। তিনি ব্যাক করে চলে এসেছিলেন কলকাতায়, এবং তিনি আর সেখানে জয়েন করেননি কাজে। তো এই ছিল ডাক্তার শুক্লার কাহিনী, এবং আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আমি শাকিল আহমেদ লালমনিরহাট জেলা থেকে আপনাকে ঘটনা শেয়ার করছি। আর আজকে আমি যেই ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করব, এই ঘটনাটি আমি শুনেছিলাম আমার গ্রামের একজন দাদুর মুখ থেকে। তো রাসেল ভাই, কোনো কথা না বাড়িয়ে সরাসরি আমি ঘটনাটায় চলে যাচ্ছি। ঘটনাটা আজকে থেকে প্রায় 10-12 বছর আগের একটা ঘটনা। তো রাসেল ভাই, এই ঘটনাটা শুরু হয়েছিল একজন মানুষ নিখোঁজ হওয়ার মধ্য দিয়ে। যেই লোকটা নিখোঁজ হয়েছিল সেই লোকটা ছিল গ্রামের একজন খুবই বৃদ্ধ কৃষক। তিনি প্রতিদিন ওনার যে গরু ছিল কয়েকটা, সেই গরুকে একটা মাঠের মধ্যে ঘাস খাওয়ার শেষ করে সন্ধ্যার আগ দিয়ে উনি বাড়ি ফিরতেন। কিন্তু মানে যখন উনি বাড়িতে ফিরছিল বা যখন বাড়ি উনি এসেছিলেন, কেউ আসলে সেটা লক্ষ্য করেনি যে উনি আসছেন। তো যখন হঠাৎ করে সেই বাড়ির লোক রাত্রের বেলা মনে পড়লো যে দাদু আছে কি নাই, তখন দাদুর যখন খোঁজ করতে গেল, তখন দেখলো যে আসলে ওই ঘরে গরু ছিল, কিন্তু সেই যে বৃদ্ধ লোকটা ছিল সেই বৃদ্ধ লোকটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওনার বিছানায় দেখা গেল যে বেশ কয়েকটা কালো লম্বা লম্বা লোমগুলো আসলে কেমন বা কিসের, এটা কেউ আসলে কোনোভাবে আন্দাজ করতে পারতেছিল না। যাই হোক, সেই রাত থেকেই শুরু হয় খোঁজাখুঁজি। একদম চতুর্পাশে খোঁজাখুঁজি শুরু হয়ে যায়, ওই লোকটা কোথায় গেল, বৃদ্ধ কোথায় গেল। যাই হোক, অনেক খোঁজাখুঁজির পর বাড়ি থেকে প্রায় 0.5 কিলোমিটার দূরে একটা বাঁশঝাড়ের ভিতরে সেই বৃদ্ধ কৃষকের লাশ পাওয়া যায়। কিন্তু দৃশ্যটা দেখে কেউ আসলে কাছেও যেতে পারেনি, এত মানে একটা ভয়ানক দৃশ্য ছিল। ওই যে মানে যেই জায়গায় লাশটা ছিল সেই জায়গার বা লাশের যে শরীরের কোনো জায়গায় কোনো বড় ক্ষত ছিল না, শুধুমাত্র বুকটা যে ছিল সেই বুকটার মাঝখান থেকে একদম পেট পর্যন্ত 4টি গভীর আঙ্গুলের কোনো একটা জন্তু বা কোনো একটা বড় পিশাচের আঙ্গুলের ছাপ সেখানে স্পষ্ট ছিল। দাগগুলো এতটাই লম্বা ছিল যে মনে হচ্ছিল যেন বিশাল বড় কোনো নখ দিয়ে শরীরটা একদম
ছিঁড়ে দেওয়া হয়েছিল। গ্রামের মানে মানুষ যখন স্পষ্টভাবে দেখতেছিল যে লাশটার চারপাশে কাদাযুক্ত বেশ অস্বাভাবিক বড় বড় কয়েকটা থাবার চিহ্ন স্পষ্ট ছিল তখনই। আর প্রতিটা থাবা যে ছিল সেই প্রতিটা থাবাই ছিল মানুষের থেকে বেশ বড় বড়। সেই দিন থেকে গ্রামের মানুষ একদম আতঙ্কের মধ্যে পড়ে যায়, কারণ এই যে থাবাগুলো দেখেছিল এই থাবাগুলো অনেকেই এগুলা মানে আন্দাজ করেছিল যে বড় কোনো জন্তু, যেমন বাঘ বা সিংহ এই টাইপের কিছু, কিন্তু তারা মানে ঠিকভাবে বলতে পারতেছিল না যে তাদের গ্রামে ঠিক কি এসেছে বা কি এইটা। যাই হোক, সেই দিন থেকে গ্রামের মানুষ রাত্রের বেলাতে গ্রামের দরজা জানলা সব কিছু খুব তাড়াতাড়ি বন্ধ করে দিত। যেমন মানে সন্ধ্যা হতেই হতেই তারা সবাই ভয়ে একদম আতঙ্কিত হয়ে থাকতো। কিন্তু ভয়টা শুরু হলো ঠিক তারপর থেকেই। গ্রামের এক বাড়িতে হঠাৎ করেই মাঝরাতে তার যে মানে গরুর খামার ছিল বা ছাগলের খামার ছিল, সেই খামার অস্বাভাবিকভাবে সব গরু ছাগলগুলো চিৎকার করা শুরু করে। বাড়ির লোকজন ঘর থেকে বের হওয়ার সাহস পায়নি, কারণ তারা আন্দাজ করে নিয়েছিল হয়তো বাঘ বা সিংহ কিছু একটা সেখানে আছে। কিন্তু কিছুক্ষণ পর তারা স্পষ্টভাবে শুনতে পারে তাদের ছাগলগুলো কেমন যেন নিঃশব্দ হয়ে যায়। তারপর শোনা যায় মানে অদ্ভুত রকমের কোনো একটা পায়ের ছাপ তাদের বাড়ির উঠোনটাকে কেমন যেন লড়বড় করে দিচ্ছে। এবং সেই যে মানে ছাপটা বা সেই যে ভয়ানক একটা কোনো কিছু, সেই জিনিসটাকে কেউ আসলে দেখতে পাচ্ছিল না। হঠাৎ করেই সেই বাড়ির যে কর্তা ছিল বড়, উনি জানালাটা একটু ফাঁক করে বাহিরের দিকে দেখে এবং দেখতে পায় যে বিশাল বড় কালো রঙের একটা বুনো বিড়াল দাঁড়িয়ে আছে সেই বাড়িটার দিকে। কিন্তু এই প্রাণীটার উচ্চতা এতটাই ছিল, মনে হচ্ছে যেন এই প্রাণীটা পুরো একটা মানুষের থেকে অনেক বড় লম্বা। অস্বাভাবিক ছিল তার শরীরটা, চোখ দুটো ছিল রক্ত লাল, এবং তার যে শরীরটা ছিল সেই শরীরটা ছিল এমন একটা ভয়ানক শরীর যেন মনে হয় কোনো বড় একটা দানব। এবং তার যে মুখটা ছিল সেই মুখটা ছিল সব থেকে বেশি ভয়ানক। বিড়ালের মতো হলেও তার চওয়াল ছিল অস্বাভাবিক রকমের বড় বড় দাঁত, যেন মনে হচ্ছে একটা করে দাঁত দিয়ে কামড়ে ছিঁড়ে ওই বাগানের যে ছাগলগুলো ছিল সেই ছাগলগুলোকে হয়তো খেয়ে ফেলছে। কিন্তু ভয়ে এই বাড়ির কর্তা একদমই বের হতে পারতেছিল না। পরদিন সকালবেলা উঠে শুধু তার খামারে মানে রক্ত ছাড়া আর কিছুই উনি পাননি। শুধু ছাগলের রক্ত, শরীর, এই সমস্ত কিছু ছাড়া আর কিছুই পায়নি। এরপর থেকে একের পর এক প্রতিটা বাড়িতে এরকম ভয়ানক ঘটনা শুনতেই থাকে। কখনো কখনো কারো উঠানে, কখনো কখনো কারো ঘরের সামনে, আবার কখনো কারো রান্নাঘরের সামনে, আবার কখনো কারোর ঠিক বাড়ির উপরে বিভিন্ন রকমের থাবার চিহ্ন, বিভিন্ন রকমের থাবার দাগ, বিভিন্ন রকমের রক্ত মাংস পড়ে থাকতে দেখে সবাই। এবং এই ছাপগুলো দেখার পর সবাই বেশ খানিকটা অবাক হয়ে যায়। তারা কি করবে, কিভাবে এটাকে সমাধান করবে, কিভাবে কাজ করলে এটাকে সমাধান করা যাবে, এটার টেনশনে সবাই পড়ে যায়। কিন্তু একদিন আবারও একটি মৃত মানুষের লাশ পাওয়া যায়। তার চোখ দুটো ছিল একদমই খোলা, মুখের ওপর ছিল আতঙ্কের একটা ছাপ, যেন মৃত্যুর আগে সে এমন কিছু দেখেছিল যা কোনো মানুষের পক্ষে দেখা সম্ভব নয়। তার গলায় ছিল সেই আগের মতো 4টা নখের দাগ। আর সেই রাতে গ্রামের প্রায় 20 থেকে 30 জন মানুষ একত্রিত হয় এবং সেই যে বড় বিড়াল বা বন যেটাই আছে না কেন সেটার একটা মানে ধরার বা সেটাকে রক্ষা করার, সেটার থেকে গ্রামকে রক্ষা করার একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়। কিন্তু তারা যখন একসঙ্গে থাকলো তখন সবাই একটা জিনিস স্পষ্টভাবে লক্ষ্য করলো। তারা একটা মসজিদের মধ্যে আশ্রয় নিয়েছিল এবং মসজিদ থেকে তারা প্ল্যান পরিকল্পনা করে সেখানে যাবে। কিন্তু তারা একটা সময় দেখলো
মানে ওই মসজিদের বাহিরে একটা হাঁটার শব্দ শোনা যাচ্ছে, ধীরে ধীরে পায়ের শব্দ। একবার দুবার তিনবার তারা স্পষ্ট শব্দ শুনতে পারলো। তারপর শব্দটা একদম ঘরের চারপাশে কেমন যেন ঘুরতে থাকলো, কিন্তু তারপরেও তারা বাহিরে কেউ যায়নি। তারা সবাই স্পষ্টভাবে শুনতে পাচ্ছে যে তাদের চালের ওপর দিয়ে ধীরে ধীরে বিশাল বড় নখের কেমন ঘোষার একটা শব্দ তারা পাচ্ছে। কিছুক্ষণ পর শব্দটা থেমে যায়। সবাই ভেবেছিল হয়তো প্রাণীটি চলে গেছে, আর ঠিক তখনই ঘরের ভিতর থেকে একটা অদ্ভুত রকমের গন্ধ আসতে শুরু করে, মনে হচ্ছে যেন পচা গোশতের শব্দ। তারপর একজন লক্ষ্য করেন ঘরের ঠিক একদম পিছনে দেওয়ালের ওপর একটা কালো লোম লেগে আছে, আর মেঝেতে একটা জোড়া বিশাল বড় মানে পায়ের ছাপ তারা স্পষ্ট দেখতে পাচ্ছে। এটা দেখার পর গ্রামের যে মানুষগুলো ছিল তারা সবাই পরদিন সকালে সবাইকে সেই সব কিছু বলে, এবং এইটা দেখার পর সবাই এত বেশি আতঙ্কে হয়ে যায় যে তারা আসলে এটাকে কি করবে, কিভাবে এটার থেকে মুক্ত পাবে, কিভাবে এটার থেকে মুক্ত পাওয়া সম্ভব, এই সব কিছুই তারা মানে চিন্তিত হয়ে যায়। এরপরে হঠাৎ করেই তাদের মাঝে চলে আসে একটা মানে জাদুকর বলা যাবে না ঠিক, একজন মানে তান্ত্রিকের মতো কেউ একজন আসে, এবং সেই তান্ত্রিককে এই সমস্ত কিছু তারা বলে। তখন এই তান্ত্রিক বলে এটার থেকে মুক্ত পাওয়ার একটা সলিউশন আমার কাছে আছে, আর সেটা হচ্ছে তোমাদেরকে অন্ধকার কালো রাত্রে একজন সাহসী যুবক আমার লাগবে। সেই যুবককে অনেক বেশি দৌড় জানতে হবে, সে যেন সেই যে কালো ইয়াটা আছে যেটাই আছে না কেন সেটা নিয়ে দৌড়ে আমার কাছে নিয়ে আসতে পারে। তো এইরকম কাজে কেউ সাহায্য করতে বা এরকম কেউ সাহস দেখাতে আসলে কেউ চাচ্ছিল না, কিন্তু ওই কবিরাজ অভয় দিয়ে বলে, আমি তোমাদেরকে কথা দিচ্ছি সেই যে জন্তুটা আছে বা যেটা আছে সেটাই থাক না কেন, সেটা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, শুধু তোমাদের কাজ করতে হবে দৌড়ে সেটা আমার কাছে পর্যন্ত নিয়ে আসতে হবে। যাই হোক, এরকম করে করে একজন ছেলেকে খুঁজে পাওয়া যায়, এবং সে আর কি রাজি হয় যেন এই কাজটা সে করবে আর কি। তখন সেই ছেলেকে ওই কবিরাজ যে ছিল সেই কবিরাজ একটা তাবিজ পরিয়ে দেয়, এবং তার সাথে একটা মাটি একটা দেয়, কেমন যেন একটা মাটি দেয়। সেই মাটিটা নিয়ে সেই ছেলেটা যায়, এবং সে যখন আর কি ওই যে মসজিদটা ছিল, মসজিদের পরে ফাঁকা জঙ্গল মরা নদী সেই দিকে ছিল, এবং সেই দিক থেকে হঠাৎ করেই সে চিৎকার করতে করতে সেই কবিরাজদের একটা যে নির্দিষ্ট জায়গার কথা বলেছিল সেখানে আসে। আর ঠিক তখনই কবিরাজ সব কিছু মিলে রেডি হয়ে থাকে, এবং কবিরাজ ওই চিৎকার শুনতে শুনতেই তিনি কেমন এক অদ্ভুত রকমের মন্ত্র পড়তে শুরু করেন, এবং মন্ত্রে পড়তে 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 হঠাৎ করেই তিনি একদম তার হাত মুঠি করে ফেলে, এবং মুঠি করার পর সেই হাতটা নিয়ে একটা জ্বলন্ত আগুনের মধ্যে কেমন যেন একটা ফিক মারে, এবং এই ফিক মারার সাথে সাথেই সবাই গ্রামের দেখতে পারে কোনো একটা অশুভ শক্তি যেন আগুনের মধ্যে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর সেই আগুনটা একদমই নিভে যায়, এবং সেই আগুনটার যে ছাইগুলো থাকে সেই ছাইগুলো গ্রামের একদম প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়, এবং এরপর থেকেই সেই যে কালো অশুভ যেটাই ছিল না কেন সেটার থেকে মুক্ত পায় সেই গ্রামটি। রাসেল ভাই, ঘটনাটা অনেক দিন আগের, আমি জানি না কতটুকু সত্য বা মিথ্যা। যদি ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এতক্ষণ থেকে আপনাদেরকে অনেকগুলো ভয়ানক ভয়ানক ঘটনা শোনানো হয়েছে। এই ঘটনাগুলোর মধ্য থেকে কোন ঘটনাটি, কত মিনিটের ঘটনাটি, কত সেকেন্ডের ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ানক লেগেছে, কোন ঘটনাটি শুনে আপনি কি সত্যিকারের ভয়ের যে একটা ফিল আছে সেই ফিলটি পেয়েছেন, জানাবেন আমাদের কমেন্ট বক্সে, এবং আপনাদের মন্তব্যগুলো কিন্তু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় লিসেনার্স, আমাদের আজকের এই এপিসোডটির মাধ্যমে আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি বেশ কয়েকটি বাছাই করা সেরা ভয়ানক ঘটনা, এবং এই ঘটনাগুলোর মধ্য থেকে কোন ঘটনাটি, কত মিনিটের ঘটনাটি ভালো লেগেছে জানাবেন। তার সাথে সাথে এখন পর্যন্ত যারা যারা
এই ভিডিওটি দেখতেছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, আমি আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকন বাটনটি অন করে রাখবেন। এবং যারা যারা আমাদের আজকের এই চ্যানেলটিতে নতুন দর্শক হিসাবে এসেছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনি যদি সত্যিকারের এরকম ভয়ানক ঘটনাগুলো শুনতে চান, হরর স্টোরিগুলো যদি আপনাকে ভালো লাগে, যদি আপনি বেস্ট বাছাই করা সেরা ইমেল এপিসোডগুলো শুনতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে আসা বেল আইকন নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে হবে। আর আপনি যদি একত্রিতভাবে এখনই অনেকগুলো ভয়ানক ঘটনা শুনতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করে আসুন। আমাদের চ্যানেলটিতে আপনার জন্য অনেকগুলো বাছাই করা সেরা ভয়ানক ঘটনা ইতিমধ্যে আপলোড করা হয়ে গেছে। প্রিয় লিসেনার্স, আপনাদের জন্য আমরা কিন্তু সবসময় অনেক কষ্ট করে বাছাই কাছাই করে সব থেকে বাছাই করা সেরা ঘটনাগুলো উপস্থাপন করার চেষ্টা করি। তো প্রিয় লিসেনার্স, আমাদের আজকের এপিসোডের ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগলো? গ্রামের ঘটনাগুলো ছিল এবং অনেক বাসাবাড়ির ঘটনা কিন্তু ছিল, এবং এই ঘটনাগুলো আপনাদের কাছে উপস্থাপন করেছেন আপনারা আমার সবার প্রিয় আর রাসেল ভাই, আর জাফরান ভাই, ডক্টর আলিফ ভাই, বাবু ভাই, আর শাফিন ভাই সহ আমি শাকিল আহমেদ বেশ কয়েকটি আমার বাস্তব অভিজ্ঞতার কথা শেয়ার করেছি। প্রিয় লিসেনার্স, অবশ্যই জানাবেন আমাদের ভিডিওটি কেমন লাগলো, এবং আপনাদের কাছে আমরা সবসময় সাপোর্ট চাই। আমাদের ভিডিওগুলোতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং এই ভিডিওগুলো আপনার যে সমস্ত বন্ধু বান্ধব পছন্দ করে হরর ঘটনাগুলো তাদের কাছে শেয়ার করবেন, তাহলে তারাও খুব সহজে সব থেকে বাছাই করা সেরা ভয়ানক ঘটনাগুলো শুনতে পারবে। তো প্রিয় লিসেনার্স, আমাদের আজকের এপিসোডটি ছিল এতটুকুই। আমরা এখন এই ভিডিওটি শেষ করব, আবারও দেখা হচ্ছে নতুন এপিসোডে নতুন আরো অনেকগুলো ভয়ানক ঘটনা নিয়ে। আপনারা ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। কিন্তু আগামীকাল ঠিক রাত 10টার সময় আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।